হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের এইচএসসি স্পেশাল একটা লেকচার। এটা হচ্ছে জুলজির শুধুমাত্রই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চিত্র আছে সেগুলো নিয়ে আজকের এই ক্লাস। এবং ইনশাল্লাহ তোমরা আজকের এই ছোট্ট ক্লাস খুব বেশি বড় হবে না, আমি খুব দ্রুতই আগাবো, কারণ তোমাদের আসলে এই ছবির পেছনে তোমরা দেখে দেখে সময় নষ্ট করবে এটা না, বরং নিজের ছবি প্র্যাকটিস করবে, এটা তোমার আসলে বেশি লাভজনক। আর পরীক্ষার আগের রাতে জুলজির ক্ষেত্রে বলো, স্পেশালি বোটানি বল, তোমার জুলজি মেইনলি ছবি আঁকার উপর থাকতে হবে, কারণ তুমি জানো বায়োলজিতে কিন্তু ভাইয়া ছবি আঁকার উপরেই কিন্তু আসলে মার্কস। মনে রাখবা, যত বেশি চিত্র তত বেশি নাম্বার, এটা একটা থিওরি আছে। সো এটা মানে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিস লিখতেই হবে, সেটা সেটা বাদ দেওয়ার সুযোগ নেই, কিন্তু ইনশাল্লাহ তোমাকে ছবি আঁকতে হবে। সেই ছবিগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং পরীক্ষায় যখন অন্তর গঠন আসে বা গঠন আসে বা এই জাতীয় কিছু আসে, তুমি চেষ্টা করবে রিলেট করে একটা ছবি দেওয়ার জন্য। সাপোজ রুই মাছ থেকে যে কোনো একটা টপিক আসছে, তুমি চেষ্টা করো ছবি একটা দিয়ে দেওয়ার জন্য। মাছের ছবি আঁকাটা আহামরি কঠিন কিছু না। তো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা করলে আশা করি তোমার বেশ ভালো ধারণা ক্লিয়ার হবে। ওকে, সো তোমাদের সাথে আছি আমি, তোমাদের হামিম ভাইয়া, এবং তোমরা আমার ওয়ান শট ক্লাস করো। বায়োলজির ম্যাক্সিমাম ওয়ান শট ক্লাসই দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তোমরা ইনশাল্লাহ সেখান থেকে ক্লাসগুলো সবাই করছো। এবং ইতিমধ্যে দেখলাম যে আমার রক্ত অধ্যায়ের ওয়ান শট ক্লাসটা আলহামদুলিল্লাহ 5 লক্ষ মানুষের সংস্পর্শ এসেছে। তো এই 5 লাখ প্লাস হচ্ছে ভিউ, আলহামদুলিল্লাহ। এই রক্ত অধ্যায়টা আমার জীবনের প্রথম আসলে 5 লক্ষর এই মাইল ফ্লোকে টাচ করা। তো সবাইকে অনেক ধন্যবাদ, এবং আশা করি তোমরা যদি ক্লাসগুলো থেকে উপকৃত হও ইনশাল্লাহ, তাহলেই আসলে এই ক্লাসগুলো সার্থকতা। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের হামিম ভাইয়া, এবং আমরা আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের যে কোর্স, সেই কোর্সের নাম হচ্ছে টার্গেট এমসি এর মেরিট্রুপস। এবং এই মেরিট্রুপসের এই কোর্সে তুমি যদি মেডি 1700 এই প্রোমো কোডটা ইউজ করো, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তুমি 1700 টাকা ডিসকাউন্টে এই কোর্সে এনরোল করতে পারবা। এবং তুমি যদি এই কোর্স সম্পর্কে যে কোনো কিছু জানতে চাও, তুমি সরাসরি বন্দি পাঠশালা মূল পেজে মেসেজ করলে, নক করলে তোমাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তুমি ইজিলি কিন্তু চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন একদম সম্পূর্ণ গুছানো আকারে আমাদের সাথে নিতে পারো। এবং ইনশাল্লাহ আমাদের বিগত বছরগুলোতে হাজার হাজার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছে। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ এবছরও আমরা অনেক বেশি ডিএমসিএন তৈরি করব, অনেক বেশি ইনশাল্লাহ বিভিন্ন মেডিকেল স্টুডেন্টদের রেডি করবো ইনশাল্লাহ, যারা ভবিষ্যতে সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করবে। ওকে, সো আমি চলে যাচ্ছি আমাদের এই যে বলেছিলাম ভাইয়া ওয়ান শট, যেই বায়োলজি ওয়ান শট মাস্টার বায়োলজির, তোমরা জানো মাস্টার বায়োলজি আমার একক কোর্স ছিল। তো এই মাস্টার ওয়ান শট গুলো আমি সবগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। ডক্টর আবরার হামিদ মাস্টার বায়োলজি সার্চ করলে তোমরা পেয়ে যাবা। এখানে তোমরা এই প্লেলিস্টে গেলেই তোমরা সকল সিকিউ ক্লাসগুলো পাবা। আবার আরেকটা দেখবে এমসিকিউ ওয়ান শট আছে, ওর মধ্যে গেলে তোমরা এমসিকিউ পাচ্ছ। তো ভাইয়া শুরু করি। প্রথমে হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের ছবি খুব বেশি আসে এমন না, তারপরে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো মাস্ট মানে রাতে তোমাকে পড়তেই হবে এগুলো নিয়ে আসলে আজকে ভিডিও, তো ওইভাবেই কাট করা। প্রথমে আমরা সিলোমের এটা দেখবো। 3টা সিলোম পরীক্ষায় ছবি আসে। সিলোম রিলেটেড কিছু আসলেই পরীক্ষায় তুমি ছবি দিবা, গ এবং ঘতে যদি আসে। ওকে, তাহলে আমরা 3টা সিলোম আঁকবো। খুবই সিম্পল ভাই। সিলোমের ছবি আঁকার সময় তুমি খেয়াল রাখবা, তোমার কিন্তু এখানে তুমি যদি চাও একটা কম্পাস ইউজ করতে পারো এবং একটা স্কেল ইউজ করতে পারো। তুমি কম্পাস নিয়ে যাবা, কিন্তু বায়োলজি পরীক্ষায় তুমি যখন অ্যাটেন্ড করতে যাবা অবশ্যই তুমি কম্পাস নিয়ে যাবা। এবং একই সাথে এই জিনিসগুলো তোমার একটু মার্কিং করাটা তখন তোমার ইজি হবে। হ্যাঁ, আর অলওয়েজ চেষ্টা করো বায়োলজির ছবি এক পাশে মার্কিং করতে, যেমন এটা এক পাশে আছে, হ্যাঁ, বা আরেক বা ডান পাশে, বা যে পাশে তোমার ভালো হয়। সাধারণত ছবি এঁকে ডান পাশে মার্কিং করলে ওটা একটু দেখতে বেশি সুন্দর লাগে। এবং ছবি পেন্সিল দিয়ে মার্কিংও পেন্সিল দিয়ে, কোনো কিছু কলম দিয়ে হবে না, পেন্সিল টুবি থাকলে মোটামুটি এনাফ। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ভাই অ্যাসিলোমেট। অ্যাসিলোমেটের ছবি কিভাবে আঁকবো খেয়াল করে দেখো। তুমি স্কেল ধরে একটা ত্রিভুজ বানিয়ে নিবা। একটা স্কেল ধরে তুমি একটা ত্রিভুজ বানিয়ে নিবা। আমি দেখাচ্ছি তোমাকে। স্কেল ধরে একটা ত্রিভুজ বানিয়ে নিলা। এই যে ধরো এটা রইলো এইটার জায়গায়, একটা ত্রিভুজ বানিয়ে নিবা। ত্রিভুজ বানানোর পরে ওকে ফাইন, ত্রিভুজটাকে আমি শেষ করে দিলাম, পূর্ণাঙ্গ করলাম। ত্রিভুজ বানিয়ে নিলাম, ত্রিভুজটাকে পূর্ণাঙ্গ করলাম। একটু আঁকা বাঁকা, আমার যেহেতু বোর্ডে আমি আঁকছি, একদম পারফেকশন না আসাটা খুব নর্মাল, তোমার ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, এবং এটা তুমি কি করবা, ডাবল লেয়ার দিবা ভাই, মনে রাখবে ডাবল লেয়ার। ডাবল লেয়ার দিলে তোমার জন্য ইজি হবে। ডাবল লেয়ার অলওয়েজ চেষ্টা করবো ডাবল লেয়ার দেওয়ার জন্য। এই ডাবল লেয়ার দিলাম। এটা তুমি যখন পেন্সিল ইউজ করে স্কেল দিয়ে আঁকবা, এটা আঁকতে তোমার খুবই অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। ওকে, এখন বলতে পারো ভাই মাঝখানে গোল আছে, এটাই কম্পাস ধরে দিব না, এত দরকার নাই। এত রং করতে গেলে সময় বেশি লাগতে পারে, কম্পাস দিতে পারো, সমস্যা নেই। এই যে ডাবল লেয়ার দিয়ে দিলাম, শেষ। এবার এগুলোকে একটা সুন্দর করে এরকম দাগ দাগ দিয়ে এগুলোকে তুমি কোষ হিসেবে একটু আলাদা আলাদা করে দিলে ভালো হয়। এখানেও সেম, কিন্তু এখানে খুব বেশি দিতে যাও না, তোমার সময় নাহলে অনেক নষ্ট হবে। পেন্সিল দিয়ে যতগুলো পারো তুমি মোটামুটি গ্যাপ দিয়ে হলেও দেওয়ার চেষ্টা করবা। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা মোটামুটি আমার হয়ে গেল। এখন ভিতরে তো অনেকগুলা কোষ আছে,
আমরা কি করব, এই কোষ আকার আগে দেখো দুইটা মেসোডার্মাল অঙ্গ আছে, এই দুইটা মেসোডার্মাল অঙ্গ দিয়ে নিব, পেন্সিলে গোল্লা করে দুইটা মেসোডার্মাল অঙ্গ দিয়ে নিব। এই মেসোডার্মাল অঙ্গগুলো এভাবে তুমি আর এভাবে দাগ দিয়ে দিও মেসোডার্মাল অঙ্গ। এবার বাকি অংশটা তোমার তুমি কি করবা ভাই, তোমার বলি, তুমি কি করবা, তোমার যে পেন্সিলের শেড আছে না ভাই, এই তুমি শেড দিয়ে তুমি হচ্ছে এরকম শেড করে দিবা পুরোটা, বুঝছো? তুমি এরকম ভাবে শেড করে দিবা। এখন আমার তো এখানে শেড না করে আমি একটু ডট ডট দিয়ে বুঝাচ্ছি, প্রয়োজন তুমি শেড না করতে চাইলে এরকম ডট ডট দিয়ে বুঝাতে পারো, কারণ সময় যেহেতু কম, এইভাবে ডট ডট দিয়ে বুঝাতে পারো। পুরোটাই কোষ দিয়ে মোটামুটি সবকিছু দিয়ে ফিল আপ আছে, এখানে তোমার পুরোটাই তোমার একদম ভর্তি আছে, এখানে কোনো ফাঁকা স্থান নাই। আমরা জানি সিলোম মানে হচ্ছে ফাঁকা স্থান, এখানে ফাঁকা স্থান নাই। এখন মার্কিং কিভাবে করবা, মার্কিং এক পাশে টান দিয়ে লিখবা অ্যাক্টোডার্ম, ওকে, মাঝটা টান দিয়ে লিখবা এন্ডোডার্ম, এই যে এন্ডোডার্ম, এই যে এন্ডোডার্ম, ওকে, তুমি লিখবে এক পাশে, তাহলে একটা হচ্ছে অ্যাক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। এবার তুমি এটা টান দিয়ে লিখতে চাইলে পারো, মেসোডার্মাল অঙ্গ না লিখলে নাই, বাট এটা মার্কিং করে দিবা, এটা পুরোটাই প্যারেন্ট ক্যামে দিয়ে পূর্ণ আছে, বাস এটা তোমার অ্যাসিলোমেট শেষ। আমরা জানি অ্যাসিলোমেট মানে সিলোম নাই, ফাঁকা জায়গা নেই, এই যে পুরোটা ভর্তি, শেষ, অ্যাসিলোমেট আঁকা শেষ। এখন বলতে পারো ভাইয়া পরের গুলোর জন্য আমি অবশ্যই কি ইউজ করবো, কম্পাস ইউজ করবো। দেখো এইটা ধরো আমি আঁকবো সিউডোসিলোমেট, এটা আমি আঁকবো ইউসিলোমেট। খেয়াল করে দেখো ভাইজান, ডাবল লেয়ার হবে, সবগুলো ডাবল লেয়ার, এই যে ডাবল লেয়ার হবে। কম্পাস দিয়ে ডাবল লেয়ার কিন্তু আমারই কঠিন না, তাই এই যে ডাবল লেয়ার হবে, এই যে ডাবল লেয়ার হবে, বুঝা গেছে? এবার ডাবল লেয়ারের মধ্যে সুন্দর হয়ে গেছে। এখন আমরা ভিতরে লেয়ারটা দিব, এটা তুমি চাইলে কম্পাস দিয়ে করতে পারো, বাট চাইলে কম্পাস নাও ইউজ করতে পারো। কম্পাস দিয়ে যদি তোমার হাতে কম্পাস থাকে তাহলে সেটা করাটা খুব আহামরি কিছু না। এই যে দিলাম একটা লেয়ার, আমার উপর দিয়ে আরেকটা দিব, হ্যাঁ এই যে দিলাম কম্পাস দিয়ে উপর দিয়ে একটা, ঠিক আছে? আমার কিন্তু ভাই কাজ শেষ। এই ছবিটা তুমি কম্পাস ইউজ করে রাখলে কোনো সময়ের বিষয় না। এবার তুমি দাগ দাগ দিয়ে দাও, এই দাগ দাগ দিয়ে দিলাম। দাগগুলো খুব বেশি দেওয়ার চেষ্টা করো না, যদি পারো দিও, কিন্তু তোমার হাতে সময় থাকবে না, তো এই জন্য বেশি ঢং করতে গেলে পরে দেখবা যে একটা প্রশ্ন দিতে পারছো না। এই জন্য টাইমিং ইম্পর্টেন্ট, কিন্তু ভাই মনে রাখবা পরীক্ষার খাতার জন্য টাইমিং ইম্পর্টেন্ট। তোমাকে যে কোনো জায়গায় তুমি এইচএসসি ভালো করতে চাও, এডমিশনে ভালো করতে চাও, স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার চেষ্টা করবা, নাহলে দেখা যাবে যে সময় চলে গেছে, ঠিক মতো নাম্বারও পাবা না পরবর্তীতে। এই যে মোটামুটি মার্কিং করে দিলাম, মোটামুটি বোঝা যাচ্ছে যে ঠিক আছে অনেকগুলো কোশ্চেন আছে, ফাইন। এবার আমার কাজ কি, মেসোডার্মাল অঙ্গগুলো আমি দিয়ে নিব। এই যে মেসোডার্মাল অঙ্গগুলো দিয়ে নিলাম, মেসোডার্মাল অঙ্গ আমি দুইটার মধ্যে মোটামুটি মেসোডার্মাল অঙ্গ দিয়ে নিলাম, এবং দেওয়ার পরে এটা ঢং না করে ক্রস করে আমি শেষ করে দিলাম কাজটা। যে দাগ দাগ দিয়ে বুঝিয়ে দিলাম মেসোডার্মাল অঙ্গ আছে, শেষ, ওকে, মেসোডার্মাল অঙ্গ হয়ে গেছে। এখন এইটা এবং এইটার মধ্যে পার্থক্য হচ্ছে পেরিটোনিয়াম। খেয়াল করে দেখো, আমি একটা সুন্দর মার্কিং করে দিই। দেখো এইটার বেলায় আমি তখন এইভাবে জাস্ট দাগ দিলাম, বেসিক্যালি একটু অ্যাব্রোথের বাঁকা তারা করে দাগ দিলাম, অ্যাব্রোথের বাঁকা করে দাগ দিলাম, ওকে ফাইন, এক দাগ দিলে হবে ভাই, এনাফ, সময় নাই তো, এনাফ। কিন্তু এইটার বেলায় তুমি খেয়াল করে দেখো, এইটার বেলায় আমি দেখো এইটার ছবিটা কিন্তু দাগটা খেয়াল করো, এইটাকে ঘিরে, এই যে এইটাকে ঘিরে আছে, তারপরে এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে অনেকটা প্রকোষ্ঠের মতো, দুইটা প্রকোষ্ঠের মতো, এই যে ঘিরে আছে, হ্যাঁ এই যে এইভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে ঘিরে দুটা স্লাইসের মতো করে এই যে দিলাম, আমার আঁকা হয়ে গেল। এই হচ্ছে আমার ইউসিলোমেট, এই হচ্ছে আমার সিউডোসিলোমেট। চাইলে মার্কিং করতে পারো, করাটা উচিত। যে বাইরেরটা হচ্ছে অ্যাক্টোডার্ম, তোমরা ছবি দেখে মার্কিং করে ফেলো। এই যে দেখো বাইরেরটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এরপর মেসোডার্মাল অঙ্গ আগের মতো মেসোডার্ম, খালি পার্থক্য হচ্ছে তুমি এইটা ছবির ক্ষেত্রে তুমি উল্লেখ করে দিবা এটা হচ্ছে সিউডোসিলোমেটের সেই সুডোসিল বা ছদ্ম গহ্বর, এটা উল্লেখ করে দিবা যে এটা সুডোসিল, সুডোসিল, ওকে। বাকিগুলো মোটামুটি সেম মার্কিং, কথা ক্লিয়ার? হয়তোবা লাল কালি দিলে অনেক সময় বুঝে না অনেকে। এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এই হচ্ছে আমার এন্ডোডার্ম, এটা হচ্ছে সুডোসিল। একইভাবে এটা অ্যাক্টোডার্ম, এই হচ্ছে আমার এন্ডোডার্ম। এবার খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার অরিজিনাল গহ্বর, যে প্রকৃত সিলোম, তো এটা মার্ক করে অবশ্যই দিবা। তোমার দেখো এখানে এই যে অ্যাক্টোডার্ম, ভিতরে এন্ডোডার্ম, ওকে ফাইন, মেসেন্টারি দিছে, মেসেন্টারি এর দরকার নেই, খুব জরুরি না তোমার পরীক্ষার জন্য। কিন্তু তুমি এটা দাগ দিয়ে বলে দিবা এই হচ্ছে সেই পেরিটোনিয়াম, দাগ দিয়ে বলে দিবা যে এইটা হচ্ছে সেই পেরিটোনিয়াম। আমরা জানি পেরিটোনিয়াম দিয়ে যখন আবৃত থাকে, পেরিটোনিয়াম দিয়ে যখন আবৃত থাকে আমরা এটাকে বলি প্রকৃত সিলোম, শেষ। নিচে দিয়ে অবশ্যই চিত্র লিখবে, কিন্তু চিত্র এটা মানে হচ্ছে এটা, চিত্র এটা মানে হচ্ছে সুডোসিলোমেট, চিত্র এটা মানে ইউসিলোমেট, ওকে। আমি এখানে পাশাপাশি আঁকছি, তুমি খাতার মধ্যে কিন্তু উপর থেকে নিচে আঁকবা, তাহলে জায়গা বেশি যাবে, স্যার খুশি হবে যে না, ওটা অনেক লিখছে। অনেক সময় এরকম করে আঁকলে অনেক সময় দেখা যায় যে জায়গাটা কম লাগে, তো জায়গা তোমার তো পেজের অভাব না, ইনশাল্লাহ তুমি উপর থেকে নিচে করে রাখবা, দেখো মোটামুটি এক পৃষ্ঠা এখানে শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে ভাই আসলে আমাদের সিলোম থেকে যদি প্রশ্নটা আসে। এবার দেখি ভাইয়া অধ্যায় 2-এ
আমাদের এই হাইড্রার এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, বহিঃস্তরের কোষগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো এটা কিভাবে আঁকতে হবে শর্টকাট আমি দেখাইছি। দেখো ফার্স্টে স্কেল নিবা, স্কেল নিয়ে তুমি একটা দাগ দিয়ে নিবা, এই যে দাগ দিয়ে নিলাম, এটা তো প্রথম কাজ, একটা বেসিক দাগ দিয়ে না প্রথম কাজ। এবার বাকিটা খুবই সহজ ভাইয়া, খেয়াল করে দেখো এখানে ফার্স্টে এই যে কোষগুলো আছে আমরা জানি এগুলোর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। তো সবগুলো পেশি আবরণী কোষ একদম গায়ের সাথে লাগা লাগা রাখবা, কিন্তু 2 নাম্বারটা হলে একটু গ্যাপ রাখবা। দেখো এই যে দেখো ভাই ছবি আঁকি, দেখো এ দিলাম, এ গম্বুজ আঁকি, দেখছো এই যে আঙুরি কঠিন না ভাই। এবার দিলাম এটা একটু লাগাই দিলাম, সাথে আবার বাড়াই দিলাম, এই এই 2 নাম্বারটা বেলা আমরা একটু গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আমরা একটু গ্যাপ দিয়ে, কেন গ্যাপ দিচ্ছি পরে, এই এই ওকে, এই যে দিলাম, এটা গ্যাপটা কেন, কারণ আমরা এখানে অন্য একটা কোষ রাখবো, এটা মাথা রাখবা। তুমি যদি চাও পরবর্তীতে পেন্সিল দিয়ে মুছেও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট চাইলে গ্যাপ দিতে পারো, সুন্দর দেখায় আর কি, তাহলে তোমার পরবর্তী ছবিটা সুন্দর হবে। আচ্ছা এরপরে ধরো এদিকে দিলাম এই এই, এরপরে ধরো আবার দিলাম এই এই, ঠিক আছে, এই মোটামুটি আমাদের পেশি আবরণী কোষগুলো হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে পেশি আবরণী কোষগুলো পরে এই উপরে একটা আবরণ দিতেই হবে আমাদের, রাইট? এটা আমরা দিয়ে নিব, এই আবরণটা আমরা দিয়ে নিব, কারণ এগুলোর জন্য পরবর্তী ভুলে দেবো নাইলে আমরা, এই যে দিয়ে নিলাম। সো খেয়াল করে দেখো আমরা কিউটিকলের আবরণটা দিয়ে নিলাম। এখন আমরা মাঝখানে জিনিসগুলো ফিল আপ করবো। খেয়াল করে দেখো আমাদের পেশি আবরণী কোষের মেইন স্ট্রাকচার আঁকা শেষ, একটা নিউক্লিয়াস দিলাম, প্রত্যেকটা দিতেই হবে, কারণ কোষ মানে তার মধ্যে নিউক্লিয়াস থাকবেই, কোষ মানে তার মধ্যে নিউক্লিয়াস থাকবেই, নিউক্লিয়াস থাকবে। তোমরা জানো পেশি আবরণী কোষের মধ্যে তন্তু আছে, মায়োনিন তন্তু, এই যে দেখো তন্তু আছে, তো তন্তুগুলো দিয়ে নিবা, এই যে তন্তুগুলো দিয়ে নিলাম, এই যে নিচ থেকে নামাবা, এগুলো নিচ থেকে নামাবা, এই তন্তুগুলো দিয়ে নিলাম, আর নিচ থেকে নামা উপর থেকে নামা সমস্যা নেই, তন্তু দিয়ে দিলেই হচ্ছে। এই যে তন্তুগুলো দিয়ে নিলাম, হ্যাঁ তন্তুগুলো ভাইয়া দিয়ে নিলাম, তন্তুগুলো ভাইয়া দিয়ে নিলাম, তন্তুগুলো ভাইয়া দিয়ে নিলাম, এগুলো কি মায়ানিম তন্তু। তাই বলতে পারে ভাইয়া আপনি কি তাহলে ধাপে ধাপে আঁকতেছেন? না, আমি একটা যেটা শেষ, যেটা যে কোষটা আঁকতেছি এটা শেষ করে ফেলতেছি, তাহলে আমার এগুলো এটাতে বাকি থাকবে না, বুঝছো? গহ্বর আছে ভাই, খেয়াল করে দেখো গহ্বর আছে, এই গহ্বর দিলাম, চোখের মতো বড় বড় 2টা গহ্বর, এটা গহ্বর সাইজ দেখো, একটা এখানে আছে, এটা আবার এখানে আছে, এটা তোমার যেখানে ইচ্ছে এখানে দিতে পারো, 2টা মোটামুটি দিলেই হচ্ছে, ওকে? তোমার যেখানে খুশি যেখানে স্পেস পাও ওখানে দিলেই হচ্ছে। এরকম করে আমি গহ্বর দিলাম 2টা করে, ওকে? 2টা গহ্বর আমার দেয়া শেষ, ওকে? তাহলে আমার পেশি আবরণী কোষ আলহামদুলিল্লাহ মোটামুটি এনাফ, আর কিছু লাগবে না। মাঝখানে জিনিসগুলো আমরা আঁকা শুরু করি, দেখো পেন্সিল দিয়ে যেহেতু আঁকবা, ফার্স্টে এখানে একটা নর্মাল কোষ দিলাম, তোমরা জানো এখানে সংবেদী কোষ আছে, অনেক টাইপের কোষ আছে, তোমার সবগুলো আঁকতে হবে এমন না, মোটামুটি লেভেলে আঁকতে হবে। এই যে দেখো দাগ দিয়ে মার্ক করে দিলাম, খেয়াল করে দেখো এই হচ্ছে সেই মোটামুটি সংবেদী কোষ, কারণ তার সংবেদ বা উদ্দীপনা গ্রহণ করে। এই যে দেখো এটা দিয়ে আমি বুঝাচ্ছি, এই হচ্ছে সংবেদী রোম, এটা দিয়ে মূলত সে উদ্দীপনাটা পায়। তো নিউক্লিয়াস অবশ্যই দিতে হবে, এটা কাজ শেষ। এখন দেখো এইখানে মাঝখানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, নিউরোসাইট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিউরোসাইটের ছবি তোমাদের বইয়ে কিন্তু পরবর্তীতে আবার আঁকতে হবে, তো এটা আঁকাটা খুব কঠিন না। দেখো আমি কিভাবে আঁকতেছি, ফার্স্টে একটা শিং দিয়ে নিবা, এরকম সুই দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার জিনিসটাকে খুবই ইজি করে আমি গোল্লা করে নামাই দিলাম নিচে, সরি একটু বড় করে দিলাম, গোল্লা করে নামাই দিলাম নিচে। হ্যাঁ তুই বলতো ভাই গোলাটা এমন কেন, কিচ্ছু করার নেই, গোলা এরকম কোনো সমস্যা নেই। আবার এই পাশটা ঠিক সেম ভাবে এরকম একটা গোল্লা করে নামাই দিলাম, আমের মতো হয়ে গেছে অনেকটা, তাই না? কোনো প্যারা নাই, আমার ভিতরে কাহিনী ঠিক থাকলে হইলো। একটা গোল একটা এরকম একটা গোল্লা একটা ডিম্বাকার আকৃতি দিলাম, দিয়ে একটা টিউবের মতো নামাই দিলাম, নামানোর পরে টিউবটাকে আমি লম্বা করে দিব, লম্বা করে উপরে সুতা পেঁচাই দিব, ওকে? তাহলে টিউবটাকে নামাই আমি সুতা পেঁচাই দিছি। এবার এটাকে আমরা সুন্দর একটা এরকম করে স্ট্রাকচার দিয়ে গহ্বর দিয়ে 2টা লেয়ার দিয়ে আমি এটাকে ঢেকে দিব, শেষ। আমার মোটামুটি নিউরোসাইট আঁকা শেষ ভাই, এতটুকু আঁকতে পারলে ইনশাল্লাহ এনাফ, মোর দেন এনাফ। তাহলে আমি মার্কিং করলাম নিউরোসাইট। এখন একটু যে গ্যাপ আছে গ্যাপগুলো ফিল আপ করে দাও, এই যে গ্যাপগুলো ফিল আপ করে দাও, গ্যাপগুলো ফিল আপ করে দাও, তোমার নীল দিয়ে ফিল আপ করে দাও, শেষ। এবার দেখো এখানে আমরা জানি ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, খুবই ইম্পর্টেন্ট। মাঝখানে অনেকগুলো কোষ থাকে যারা চাইলেই অন্য যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে, অন্য যে কোনো কোষেই পরিণত হতে পারে, আমরা এদেরকে বলি ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কিন্তু সব জায়গায় থাকে, দেখো এখানেও মাঝখানে গ্যাপে গ্যাপে দিয়ে দিতে পারো, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে মাঝখানে ভাই দিয়ে দিলাম, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা এখানেও তুমি একটা সংবেদী কোষ এঁকে দিলা, মনে করো এই সংবেদী কোষ এঁকে দিলা, দিয়ে তুমি ইন্টারস্টিশিয়াল কোষগুলো কয়েকটা দিয়ে দিলা, ভাই তোমার কিন্তু আলহামদুলিল্লাহ ছবি আঁকা শেষ। লাস্টে কি করবে জানো, একদম লাস্টে জাস্ট এগুলোর মধ্যে ডট 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 দিয়ে দিবা, কিছু ডট দিয়ে দিবা, এই যে ডট দিয়ে দিবা। এগুলো কেন সেগুলো সব পরে সিনসেরা ক্লাসে, এগুলো আপাতত তোমার ছবি আঁকাটা হচ্ছে এখানকার মূল, আমাদের আজকের ক্লাসের মূল লক্ষ্য। তো আমাদের ইনশাআল্লাহ ছবি আঁকা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। এখন লাস্টে এই সংবেদী উদ্দীপনাগুলোকে গ্রহণ করার জন্য কি আছে, স্নায়ুকোষ। দেখো নিচের দিকে আছে, এগুলো হচ্ছে স্নায়ুকোষ। তাহলে স্নায়ুকোষ অবশ্যই নিচে দিয়ে তুমি এঁকে দিবা, কিভাবে খেয়াল করে দেখো, জাস্ট এভাবে করে লম্বা করে কিছু কোষ এভাবে দিয়ে ডালপালা পরে দিও, তখন লাগলে এই যে দিয়ে এরকম করে উঁচু করে দিয়ে তুমি এরপরে কিছু এবার তুমি ডালপালা তুমি যেমনি খুশি এমনি অ্যাড করো, কোনো সমস্যা নেই। দড়ি মনে এরকম ছড়াই দাও, সুতার মতো এরকম ছড়াই দাও, কোনো সমস্যা নেই। টান দিয়ে মার্কিং করো স্নায়ুকোষ,
শেষ। তাহলে ভাই মার্কিং গুলো একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো, মার্কিং গুলো দেখো। এটা হচ্ছে কি কিউটিকল, রাইট? এটা হচ্ছে কিউটিকল, তুমি ডান পাশে করতে পারো কিউটিকল, আমি ডান পাশে করি, ধরো এটা হচ্ছে কিউটিকল। এখন বলতে পারো ভাই এটা ডান পাশে করাটা কিন্তু একটু কঠিন, ছবিটা না এরকম অনেক বড়, সব ডান পাশে দিকে পুরা উপর দিয়ে দাগ দাগ হয়ে গেছে, এই জন্য এই ক্ষেত্রে তুমি একটু কিছু ক্ষেত্রে ডান পাশে করে বাকিগুলো একটু কাটছাড় করতে পারো। যেমন এটা কিউটিকল, এটা পেশি আবরণী কোষ, এটা সংবেদী কোষ, এটা স্নায়ু কোষ, এগুলো ডান পাশে হয়ে গেছে, রাইট? এখন এই নিডোসাইটটা ডান পাশে নিতে গেলে ভাই একটু অনেক জায়গা লাগতে পারে, তো এটা তুমি একটু মার্ক করে উপরে দিতে পারো, কোনো সমস্যা নাই। দুই একটা তোমার এরকম হবেই, চাইলে তুমি এটাও ডান পাশে দিতে পারো, খারাপ না, জায়গা থাকলে তুমি দিতে পারো, দিলে আরো সুন্দর হবে, এটা কোনো লস নাই, দিলে সুন্দর হবে, বুঝছো? এবার ইন্টারস্টিশিয়াল কোষ দিলে সুন্দর হবে, ডান পাশে দিলে সুন্দর হবে। কিন্তু যদি ইনকেস তোমার ছবিটা এরকম বড় হয়, লম্বা হয়, তখন ডান পাশে দিতে অনেক সময় দেখা জায়গা কম থাকে, তো অনেক সময় দেওয়া যায় না, তো এই জন্য তখন যতগুলো ডান পাশে দেওয়া সম্ভব, যতগুলো ডান পাশে দেওয়া সম্ভব এগুলো দেওয়ার পরে তারপরে তুমি উপরে দু একটা জিনিস লিখতে পারো। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই হাইড্রার এপিডার্মিসের এটা আঁকা শেষ। সবাই বলো তো ভাই এটা বুঝছো কিনা? তোমার তো লাইভ ক্লাস না, তোমরা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছো। এবং এই ভিডিওটা যদি তোমার একটু উপকারে আসে, তোমরা একটা কমেন্ট করে জানাবা যে এই ভিডিওটা তোমার আসলে কেমন লেগেছে বা ক্লাসটা কেমন লেগেছে, এটা আমি খুশি হই আর কি, আমার ভালো লাগে দেখতে। আচ্ছা চলে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা ছবিটা কেমনে আঁকবা, খুবই ইজি ভাই। তোমরা জানো নিউরোসিল ট্রিগারের মতো কাজ করে, এখন ট্রিগার মিগার এগুলো পরের কাহিনী, আগে এই অপারকুলামের ঢাকনা আঁকবা। এই যে দেখো ভাই ঢাকনা আঁকছি, ঢাকনা কিন্তু ডাবল লেয়ার আছে, ওকে দিলাম ডাবল লেয়ার। তুমি বলতে পারো ভাই ছবিটা তো সুন্দর হয়নি, ঠিক আছে আমি একটু আবার এরকম দিলাম, এই টিউবের মতো করে ডাবল লেয়ার দিলাম, দেওয়ার পরে এটাকে তুমি লম্বা করে টিউব নামাই দিবা, এই যে টিউব, টেস্ট টিউব বানাই দিবা। টেস্ট টিউব বানানো কিন্তু আমার কঠিন না, টেস্ট টিউব বানাই দিলাম। দেওয়ার পরে ভাইয়া এখানে মাঝখানে বার্ব থাকে, বার্ব মানে কার, বার্ব, এই যে বার্ব, এই যে বার্ব, ঠিক আছে? বার্ব হচ্ছে অনেকটা ওই যে ইয়ে থাকে না তোমার ছুরি টাইপের থাকে না, এরকম ছুরি টাইপের দেখো কাটার মতো অঙ্গ, এটা হচ্ছে বার্ব, এই যে বার্ব, এই বার্ব, ঠিক আছে? এই বার্ব, এই হচ্ছে বার্ব। বলতে পারো ভাই বার্ব কি দুইটা? না, বার্ব তিনটা, পিছনে একটা আছে, আমরা দুইটা আমাদের এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এবার নেক্সট কাজ হচ্ছে সুতা, সুতা যেটা আছে, এটা সুতাটা আঁকা। তো এটা বেসিক্যালি তুমি নিচ থেকে শুরু করবা, করে কি করবা এইভাবে করে পেঁচা দিতে পারো, ডাবল লেয়ার করার কোনো দরকার নেই, বুঝছো? ডাবল লেয়ার করার কোনো দরকার নাই ভাই, আমি ডাবল লেয়ার করবো কিনা, বই ডাবল লেয়ার আছে, এত কিছু ঢং করার সময় নেই, ডাইরেক্ট এগিয়ে দিবা, এত ঢং করার সময় নেই। আচ্ছা নেক্সট হচ্ছে এটাকে একটা সুন্দর গোল্লার মধ্যে ঢুকাই দিবা। এই যে দেখো সুন্দর গোল্লার মধ্যে ঢুকাই দিলাম, সুন্দর গোল্লার মধ্যে ঢুকাই দিলাম, এই যে দেখো গোল্লার মধ্যে ঢুকাই দিছি। আসলে গোল্লাটা গোল্লা না, এটা হচ্ছে নেমাটোসিস্ট, এটাই হচ্ছে সেই নেমাটোসিস্ট, এটাই হচ্ছে সেই নেমাটোসিস্ট, এই গোল্লাটাই হচ্ছে সেই নেমাটোসিস্ট। গোল্লার মতো পর্যন্ত আমার কাজ হয়ে গেছে। এবার বাকি শেপটা আমি আঁকবো, বাকি সেটা কিভাবে আঁকবো দেখো, ধাপে ধাপে আঁকলে ছবিগুলো কঠিন হয় না। এই যে উপরে আমি একটা একটু দূরত্বে একটু গ্যাপ রেখে এখান থেকে আমি একটা এরকম কাটার মতো দিলাম, আমরা জানি কাটার মতো অঙ্গটাকে বলা হয় নিডোসিল, এই কাটার মতো, এটাই মূলত ট্রিগারের মতো কাজ করে। হ্যাঁ, এখানে এটা যদি কোনো কারণে ফিল করতে পারে, এক্সাইটেড হয়, তখনই আসলে সুতাটা বাইরে নিক্ষিপ্ত হবে। নিডোসিল দেওয়ার পরে এবার এটা এই যে এরকম করে দিয়ে দিলাম, এটা এরকম করে এনে এরপরে একটু বড় করে এই যে দিলাম, শেষ। ইনশাল্লাহ বুঝতে পারছেন? তাহলে আমি ভিতর থেকে একে বাইরে যাবো, তাহলে আমার ছবিটাতে ঝামেলা কম হবে, আঁকতে সময় কম লাগবে। আচ্ছা এবার লাস্টে দেখো এখানে লেসো আছে, পেশির লেসো, এই যে দেখো লেসো মার্কিং করে নিয়েছে না করে নাই, এই দেখো এখানে এইভাবে লেসো আঁকলাম। আচ্ছা এরপরে দেখো নিউক্লিয়াস, অবশ্যই যেহেতু এটা কোষ, নিউক্লিয়াস তোমাকে আঁকতেই হবে। খেয়াল রাখো, এটা কোষ আঁকতেছো, তুমি নিউক্লিয়াস দিবা না, তা কি হবে? তা হবে না। এবং এটা মানে হচ্ছে পেঁচানো সূত্রক, খুব বেশি মার্কিং না করলেও মোস্ট ইম্পর্টেন্ট গুলো তুমি মার্কিং অবশ্যই করো, পেঁচানো সূত্রক। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ঢাকনা, ঢাকনার নাম হচ্ছে আমরা সবাই জানি অপারকুলাম, ঢাকনার নাম হলো অপারকুলাম, কাজ হয়ে গেছে। ভিতরে থেকে বার্ব, যে বার্বগুলো তুমি চাইলে মার্কিং করতে পারো, এটা ইম্পর্টেন্ট জিনিস, তো খারাপ না বার্ব, তাহলে খুব বেশি করলে বা হিজিবিজি হবে, দরকার নাই, মোটামুটি এগুলো হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন লাস্টে কিছু পেশিতন্তু আঁকতে হবে, পেশিতন্তুগুলো পেন্সিল দিয়ে তুমি মোটামুটি করে এরকম করে পেশিতন্তু এঁকে দাও, তুমি এরকম করে যতটুকু পারো, তুমি পেন্সিল শেড আছে না, শেড দিয়ে এরকম টান দিয়ে দিলে, কয়েকটা টান দিয়ে দিলে হবে, শেড দিয়ে এরকম কয়েকটা টান দিয়ে দিলে তোমার পেশিতন্তুর কাজ শেষ, শেড দিয়ে এরকম টান দিয়ে দিলে তোমার পেশিতন্তুর কাজ শেষ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আঁকা শেষ, চিত্র অমুক শেষ। ওকে, চিত্র নিউরোসাইট আমাদের কাজ শেষ। তো এইভাবে করে ইনশাল্লাহ মার্কিংটা করবা এবং ভিতর থেকে বের হয়ে তুমি আস্তে আস্তে বাইরের স্ট্রাকচার গুলো আঁকবা, তাহলে তোমার ছবিটা আঁকতে ইজি হবে এবং সময় কম লাগবে। আমি হয়তো অনেক ফাস্ট আঁকতেছি বোঝানোর স্বার্থে, বা বোর্ডে আমার হয়তো অনেক ক্ষেত্রে লম্বা চূড়া ঠিক মতো হচ্ছে না, কিন্তু তুমি মোটামুটি খাতা প্র্যাকটিস করলে ডেফিনেটলি ছবি অনেক সুন্দর হবে। চলে আসি এরপরে, এটা বের হওয়ার পরের অবস্থা। এখন বলতে পারো ভাইয়া এটাও কি আমরা ভিতর থেকে বাইরে আঁকবো? আসলে এই যে বাইরে যেটা বের হয়েছে এখান থেকে আঁকা শুরু করবো, সবসময় টিউব থেকে আঁকবা। তো টিউবটা বাইরে বের হয়ে গেছে, কিছু করার নাই, বাইরে থেকে আগে আঁকতে হবে, টিউব থেকে আমি আঁকা শুরু করতেছি। তাহলে খেয়াল করে দেখো টিউবটা বাইরে বের হয়ে গেছে, এরকম করে টিউবটাকে বাইরে বের করে দিছি। ওকে, তো আমি টিউবটা আমার এখন বাইরে বের হয়ে গেছে, এই টিউবের ঢাকনাটাকে আমি এরকম করে ডাবল মার্কিং করে দিলাম, টিউবটা এখন বাইরে বের হয়ে গেছে। আমরা জানি বার্ব যেগুলো আছে, দেখো বার্বগুলো এখন এই যে উন্মুক্ত এরকম করে পাতা কাটার মতো বার্ব,
এই হচ্ছে বার্ব। আর এরকম করে ছোট ছোট থাকবে বারবিউল, এগুলো হচ্ছে বারবিউল, এই হচ্ছে বারবিউল। তাহলে আমার টিউবের একটা স্ট্রাকচার আঁকা শেষ। ভাইজান এটা হলো বার্ব, আর এগুলো হচ্ছে বারবিউল, এগুলো হলো বারবিউল, ছোট ছোট কাটা, অসংখ্য বারবিউল থাকে। আর যে সুতা যেটা বের হয়েছে, সুতা যেটা, এই সুতাটাকে তুমি এভাবে লম্বা করে ঝুলাই দাও, লম্বা করে সুতাটাকে এভাবে ঝুলাই দাও, হ্যাঁ লম্বা করে সুতাটাকে ঝুলাই দাও। এখন তুমি বলতে পারো ভাই আমি তো বারবার কিন্তু আমি লেখার উপর নিয়ে আসছি, লেখার উপর যেন না হয়, যেন মোটামুটি একটু একটু ঝুলে যেন লেখার উপর দিয়ে না যায় আর কি। তো এই যে আমি সুতাটাকে বের করে দিছি, তাহলে আমার টিউবের পার্টটা আঁকা শেষ। এখন খেয়াল করে দেখো, এবার বাকিটা খুবই সহজ। বাকিটা তুমি একটা গোল লাগবা, তুমি একটা গোল লাগবা, এই যে গোল লাগবা, সরি একটু বেশি বড় হয়ে গেছে, এটা গোল লাগবা, এই গোল্লা দিলাম, এই এটা গোল্লা দিলাম, দেওয়ার পরে এবার আমার ভিতরে এই নেমাটোসিস্ট আঁকা শেষ। এবার আমি বাইরের স্ট্রাকচার রাখবো পুরোপুরি আগের মতোই। তো জাস্ট টিউবটাকে আমি গোল্লা দিলাম, এবার বাইরের স্ট্রাকচার রাখবো। এর মনে আছে কি ছিল, এটা কাটার মতো ছিল, এটা এরকম ছিল, এরকম দিয়ে এরপরে এরকম ছিল, মনে আছে ভাইয়া? যা আমি এর আগে আঁকছিলাম তাই এখানে আঁকছি। এখানে অবশ্যই আমি নিউক্লিয়াস দিতে হবে, নিউক্লিয়াস। এখানে আমি আগের মতো বেশি লেসো থাকে, যে লেসো এখানে মার্কিং করা আছে, লেসো থাকে, লেসো। আর এখানে হচ্ছে তোমার সেই পেশিতন্তুগুলো তুমি সুন্দর করে এভাবে করে শেড দিয়ে টান দিয়ে দিলা, পেন্সিলটাকে একটু বাঁকা করে শেডের মতো করে টান দিয়ে দিলা, তাহলে হচ্ছে এই যে, তাইলে তোমার কাজ শেষ। ওকে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আঁকা শেষ। তাহলে তুমি এখন ইনশাল্লাহ ভালো করে পারবা। আর অলওয়েজ ডান পাশে হবে, রাইট? তো এটা হচ্ছে আমাদের সেই নেমাটোসিস্ট। আমি একটু জাস্ট বলে দিচ্ছি, নেমাটোসিস্ট হয়ে গেছে কাজ, নেমাটোসিস্ট। এরপরে হচ্ছে লিখে দিই, আবার অনেক সময় নাহলে প্যাস লাগিয়ে ফেলবা। এই হচ্ছে লেসো, লেসো কি এদিকে লিখবা? না ভাই, বিশ্রী হবে। কি করবা? টান দিয়ে, এই টান দিয়ে এভাবে লিখবা লেসো, অথবা ডান পাশে যেভাবে পারো লিখবা লেসো। নিউক্লিয়াস অবশ্যই দিবা, কারণ তুমি এটা কোষ আঁকতেছো, নিউক্লিয়াস দিচ্ছ না, এটা আসলে বিশ্রী দেখায়। এবং এখানে তুমি জানো এটা হচ্ছে বার্ড বা শেফট, বার্ড বা শেফট। আর এই গোড়াটা, এই মাথাটা, আর এটা হচ্ছে বারবার মোটামুটি দেখা পেয়েছি, এই হচ্ছে নিক্ষিপ্ত সূত্রক বা এই যে উন্মুক্ত সূত্রক, উন্মুক্ত সূত্রক। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এই হচ্ছে নিডোসিল। এখন এটা যদি এভাবে দেখাইতে যাও একটু বিশ্রী লাগতে পারে, তো সেক্ষেত্রে তুমি একটু টেকনিক্যাল অ্যাপ্রোচে যাবা, একটু যেখানে গ্যাপ আছে গ্যাপ দিয়ে বাই করবা, বুঝতে পারছো? অথবা বাম পাশে লিখতে পারো, বা ডান পাশে লিখলে অবশ্যই বেটার। এবং আমি যেটা করতাম, অলওয়েজ এখানে একটা পেন্সিল দিয়ে ধরে, স্কেল ধরে একটা দাগ দিয়ে নিতাম পাতলা করে। তাহলে আমার এই দাগগুলো, ধর আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে কি প্রত্যেকটা দাগ কি এই বরাবর সমান হবে। আর যেহেতু আমি খুব পাতলা করে দিচ্ছি ওই দাগটা, খুব আমার মুছারও দরকার নাই, এবং দেখতে আমার খুব সুন্দর লাগবে ছবিটা। এটা স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। এবার দেখো এখানে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আছে, এগুলো যদি পরীক্ষা আসে, দেখো তোমার 4টা ছবি আছে এখানে, চারটা ছবি আঁকতে গেলে তোমার অবশ্যই সময় অনেক বেশি লাগতে পারে। তো এই জন্য এগুলোতে খুব বেশি বদল হওয়ার কিছু নেই, এগুলো একদম সিম্পল হয়ে থাকবা। একটু তুমি যেটা আঁকছো এটা একদম সিম্পল হতে যদি আমি আঁকি, এরকম একটা গোল্লা দিলাম, এই যে টিউবটাকে উল্টা করে আঁকলাম, এরপর এরকম দিলাম, আর এরকম জাস্ট ভরাট করে দিলাম, আর ঝামেলা দরকার নাই, সুতাটাকে নিক্ষেপ করে দিলাম, শেষ। এই আমার স্টেনোটিল বা পেনিট্রেন্ট আঁকা শেষ। এবং তোমরা জানো এটার মাধ্যমে কিন্তু শিকারকে সে বিদ্ধ করে, বিষ ঢুকাই দেয়, হিপনোটক্সিন ঢুকাই দেয়। তাহলে এটা এমনিতে আঁকা শেষ, খুব ঝামেলা দেবা না। বার্বগুলো দুটো দিয়ে দিতে পারো, চাইলে বারবিল দিতে পারো, চাইলে না দিলে নাই, ওগুলো নেবে ঝামেলা না। ভলভেন দেখো সেম ভাবে, ভলভেন শুরু করবা, শুরু করার পর এটা পেঁচাবা, এই যে পেঁচানো, এই যে এরকম করে পেঁচানো, এই যে পেঁচানো, এই যে এই আঁকা কোনো এমন কিছু না, তাই। তো এরপর হচ্ছে তুমি এটা এই যে কোষের মধ্যে ঢুকাই দিলা, শেষ। এই ভলভেন আঁকা শেষ। তাহলে এইভাবে এগুলো কোনোভাবেই একদম পারফেক্ট হইতে হবে না। ওকে, আচ্ছা এবার দেখো স্ট্রেপটোলিন এবং স্টেরিওলিন দুইটা পুরোপুরি সেম, দুইটাই পুরোপুরি সেম। একটা এভাবে গিয়ে, সরি আমার জায়গা নেই এখানে, আমি একটু দেখাই। এই যে এখানে দেখো দুইটাই পুরোপুরি সেম, দুইটাই এভাবে গিয়ে লম্বা সুতা বেরিয়েছে, সুতা বেরিয়েছে লম্বা সুতা, আর উপরে একটা ধরো কোষের মতো করে দিলা, ফাইন। আবার ধরো এখানে সেম, এভাবে বের হয়ে লম্বা সুতার মতো বেরিয়েছে, এটাকে তুমি এরকম কোষের মতো করে দিলা। যদি সুতাটা আমার মোটা হয়ে গেছে, এটা মোটামুটি এভাবে দিয়ে লম্বা সুতার মতো করে দিলা, হ্যাঁ, বের করে এবার তুমি এটাকে ওষুধের মধ্যে ঢুকাই দিলা। পার্থক্য কি ভাই? পার্থক্য হচ্ছে স্ট্রেপটোলিন, যেটা স্ট্রেপটোলিন এর মধ্যে কাটা কাটা থাকে, কাটা কাটা দিয়ে দিবে, যে কাটা কাটা, ধরো এটা স্ট্রেপটোলিন কাটা 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 করে দিবে, শেষ। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমার 4টা নেমাটোসিস্ট কিন্তু আঁকা শেষ। তাহলে হচ্ছে 1 নাম্বারটা স্টেনোটিল, এই হচ্ছে ভলভেন বা পেঁচানো, এই হচ্ছে স্ট্রেপটোলিন, এই হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। তাহলে আমার 4টা আঁকা শেষ। পরীক্ষা আসলে এগুলো একদম সিম্পল হইতে ইনশাল্লাহ আঁকবে। আচ্ছা ভাইয়া এরপরে চলে যাই হাইড্রার চলন, খুবই ইম্পর্টেন্ট। লুপিংও আসতে পারে, সমারসেটিংও আসতে পারে, দুইটাই দেখাই দিব ভাই। প্রথম কথা হচ্ছে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিবা, স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিবা, বাঁক হয়েছে না, আচ্ছা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিবা। এরপরে তুমি কাজ শুরু করবা, তাহলে তোমার ছবিটা বৃষ্টি হবে না। ফার্স্টে একটা হাইড্রা আঁকবা, খুব সুন্দর হইতে হবে না, জাস্ট এরকম করে হাইড্রা একটা দিয়ে এরকম করে হাইড্রাকটা দিয়ে মোটামুটি হাইড্রাটাকে একটু বাঁকা করে দিলা, দিয়ে এইভাবে দিয়ে বুঝাইলা। নিচে হচ্ছে পাদচাকতি, নিচে পাদচাকতি কেমনি বুঝবে? তোমাকে অবশ্যই উপরে কর্ষিকা দিতে হবে, কর্ষিকা গুলো দিলেই মোটামুটি বোঝা যাবে নিচে হচ্ছে, নিচের অংশটা হলো পাদচাকতি। তো পাদচাকতি দিয়ে সে নিচে বসে আছে, ভালো কথা।
এবার তাকে একটু ভাঁজ করো, লুপ করো, লুপ তো বুঝোই, জাস্ট এমনি একটা লুপ দিলা। এই লুপ আকারটা কিন্তু খুব আমনে কিছু না। দেখো এই পাদশক্তি একে আমি একটা এরকম করে দিলাম, দেওয়ার পর মাথাটা এদিকে শেষ করে দিলাম। কেন? কারণ আমার এদিকে না কর্ষিকা আছে, সে কর্ষিকা গুলো না আঁকতে হবে, এই জন্য মাথাটাকে আমি একটু আগেই শেষ করে দিছি। এই যে কর্ষিকা দিয়ে একটা লুপ হয়ে গেছে, হওয়ার পরে এই যে সে একটু লুপ হইলো, হওয়ার পরে সে মাথার উপর দাঁড়ায় যাবে। এটা একটু পরের কাহিনী। হওয়ার পরে এই পাটাকে সে এই বরাবর নিয়ে আসবে, যদিও মাথার উপর দাঁড়াবে মূলত সমারসেটের বেলায়। আসলে এটা এই ছবিটা আরেকটু মডিফাই করে আঁকা যেত। তো খেয়াল করে দেখো, ইনশাল্লাহ খুবই ইজি, আমার কিছু না। ফার্স্টে সে বাঁকা হয়েছে, এটা সমারসেট দিকে বেলা মাথার উপর দাঁড়াবে। খেয়াল করে লুপিং এর বেলায় সে বাঁকা হয়েছে, খুব সহজ। হওয়ার পরে সে এই পাটাকে টেনে তার মাথার কাছে নিয়ে আসবে। তার মানে এবারও ছবি আঁকবা সেম ভাবে, কিন্তু এবার একটু কাছাকাছি আঁকবা। এই যে এবার একটু কাছাকাছি আঁকবা, মাথা কিন্তু এত উপরে হবে না, রাইট? আমি আগে বলছি মাথা একটু একটু উপরে শেষ করে দিবা। এই যে সরি, এই যে পাদশক্তিটাকে সে কাছাকাছি নিয়ে আসলো, কাছাকাছি নিয়ে আসলো, মাথাটা উপরে শেষ করলাম। কেন? কারণ উপরে কি আছে, নিচে কর্ষিকা আঁকতে হবে। এই যে তাহলে সে এই পাটাকে টেনে ওর দিকে নিয়ে আসলো, বাস এরপর আবার দাঁড়ায় যাবে, শেষ। এরপর আবার দাঁড়ায় যাবে, খুবই ইজি, খুব ঢং করার দরকার নাই, কয়েকটা কর্ষিকা দিলেই কাজ শেষ। এই আমার লুপিং আঁকা শেষ। জাস্ট সেভাবে ছিল, এভাবে বাঁকছে, বাঁকার পরে পাটাকে টেনে ওর মাথার কাছে নিয়ে আসছে। এবং তুমি দেখছো কিনা, আমি মাথাটা যখন আঁকছি আমি একটা গ্যাপ দিয়ে আঁকছি। কেন গ্যাপ দিছি? গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে কর্ষিকাগুলোর জন্য। ওকে, দাঁড় করে দিলাম, আমার ছবি আঁকা এটা শেষ। আচ্ছা, চলে আসে পরেরটায়। এবার হচ্ছে সমারসল্টিং। প্রথম কাজ কি ভাইয়া মনে আছে? ফার্স্টে একটা দাগ দিয়ে নিবা, ছবি আঁকা কোনো ইজি কঠিন কিছু না। দাগ দিয়ে নিবা, ছবি আঁকবা, ভালো হোক খারাপ হোক ছবি আঁকবা। না পারলে অনেক, তোমার ড্রয়িং ভালো না তাও ছবি আঁকবা, আর তোমার কষ্ট দাম দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ফার্স্টে একটা আমি নর্মাল একটা হাইড্রা আঁকলাম, দরকার নাই এত রঙের, কর্ষিকা গুলো দিলাম, মোটামুটি হাইড্রা আঁকা শেষ। এবার লুপ করবে, একটা লুপ হবে। ওকে ফাইন, এই যে ভুল আঁকছি, একটু উপরে শেষ করতে হবে, রাইট? এই যে একটু উপরে শেষ করতে হবে, একটু উপরে শেষ করতে হবে, এই যে আঁকছি। ওকে, এবার সে মাথার উপর দাঁড়াবে, এবার সে মাথার উপর দাঁড়াবে, এই যে এই যে আরেকটু উপরে একটা আরো সুন্দর হইতো। এই যে মাথার উপর দাঁড়াইছে, ওকে, জাস্ট মাথার উপর উল্টা করে দাঁড়াইছে। এবার সে আরেকটা উল্টা লুপ হবে, জাস্ট এই পার্টটা আবার নিচের দিকে নামবে। ওকে, তাহলে এই পার্টটা নাম ছিল লুপ হয়েছে। আমি এভাবে গেছি, এই মাথাটা এখানে আছে, এবার মাথার উপরে সে দাঁড়ায় গেছে, তো অনেক ভালো পরিমাণ দূরত্ব সে কাভার করছে। এবার এটা আবার নিচের দিকে লুপ হবে, মাথা যেভাবে আছে এভাবেই থাকবে, পাটা নিচের দিকে নামবে। এই যে মাথা যেভাবে ছিল এভাবে কর্ষিকা গুলো দিয়ে নিলাম, এই যে কর্ষিকা দিয়ে নিলাম, লুপ হয়ে গেল, বাস এই পজিশনে সে এরপর দাঁড়ায় যাবে। খুবই ইজি চিত্র ভাই। তুমি বলতো ভাই হাইড্রার চিকন মোটা এত রঙের দরকার নেই, হাইড্রার এরকম লম্বা একটা টিউবের মতো আঁকলেই তোমার কাজ শেষ। তোমার এখানে তুমি চলন দেখাবা, তুমি এখানে হাইড্রার গঠন দেখাবা না। সো তুমি এইভাবে তুমি চলনটা আঁকতে পারো। এই যে আমার সমারসল্টিং আঁকা শেষ। এখানে তুমি যেটা করবো, সমারসল্টিং এর বেলায় তুমি মার্কিং করে দিবা, সুন্দর করে মার্কিং করে দিবা। এই যে এটার পরে এটা দিবা, এটার নাম দিবা লুপ 1, অর্থাৎ একটা লুপ, এটার নাম দিবা লুপ 2। তার মানে এখানে দুইটা লুপ তৈরি হয়, শেষ, ইনশাল্লাহ কাজ শেষ। আর এগুলো মার্কিং করে দিবা, চিত্র সমারসল্টিং বা দিগ্বায় চলন। তারপর তুমি কিছু লিখতে পারো, টান দিয়ে লিখতে পারো, এটা চিত্র পাদচাকতি, এগুলো পাদচাকতি। হ্যাঁ, এরপরে লিখতে পারো এই হচ্ছে মাথা বা কর্ষিকা, কর্ষিকাগুলো কথা উল্লেখ করে দিতে পারো। হ্যাঁ, এগুলো উল্লেখ করলে মোটামুটি স্যার একটু সৌন্দর্যবোধক জিনিস হবে আর কি। আর এই যে তুমি এই উপরে যে লেখাগুলো আছে, এগুলো তোমার এখানে লেখার দরকার নাই, তুমি নিচে কিছু লাইন লিখবা। চিত্র অবশ্যই লিখতে হবে ভাই, চিত্র সমারসল্টিং এটা লিখতেই হবে। আমি বারবার বলতেছি, সবাই যে ছবিটা আঁকবা চিত্র দিয়ে আল্লাহর হস্তে নিচে চিত্র লিখে ওটা লিখে দিবা। এটা অবশ্যই এখানে সেম চিত্র লুপিং চলন অবশ্যই লিখে দিবা। অবশ্যই তোমাদের হাইড্রা 1 শট ক্লাসে হয়তো দেখাইছিলাম মোস্ট প্রবাবলি, লুপিং চলন, হাইড্রা লুপিং চলন অবশ্যই সুন্দর চিত্র নিচে লিখবা। যে কোনো ছবি আঁকার পরে অবশ্যই এটা লিখবা, এটা লেখাটা মাস্ট। ওকে, ইনশাল্লাহ পারবা। চলে আসি এবার ভাইয়া আমরা এর পরেরটাতে, এই যে ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র পরীক্ষা আসতে পারে। এত বড় ছবি থেকে ভয় পাওয়ার কিছু নাই। খেয়াল করো, ছবিটা তোমার ঘাসফড়িং এর ছবি আঁকা সিম্পল ইজি। ফার্স্ট একটা মাথা দিয়ে নিবা, এরকম একটা টুপির মতো মাথা পরাই নিলা। তারপরে ঘাসফড়িং এর বডি আঁকাটা খুবই সহজ, মাছের মতো এরকম করে দিবা, বুঝছো? এই মাছের মতো এরকম করে দিবা। আরে আমার তো ছবিটা একটু মাছের মতো আঁকলে মাছের এক মাথা তো একটু চিকন হবে, রাইট? এই যে এই মাথাটা একটু চিকন হবে, তো এটাও সেম, এই মাথাটা একটু চিকন হবে। এই যে মোটামুটি আমার ছবি হয়ে গেছে কিন্তু শেষ। নিচে দিয়ে দিলাম, তারপর নিচে দুইটা পায়ের অংশ এই যে দিয়ে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, এই যে হাইডার এই অংশটা তুমি ক্লিয়ার করে দিলে, ফার্স্টে তোমার এই অংশটা আঁকা শেষ। যদি আমার ছবিটা মোটামুটি হয়েছে। আচ্ছা, এবার আসি ভাই, খেয়াল করে দেখো ইনশাল্লাহ। এবার মেইন জিনিস পৌষ্টিকতন্ত্র আমরা রাখবো। ফার্স্টে কি করবা, উপর থেকে নিচে এইরকম করবা, এরকম উঁচাই যে এরকম করে আমরা আঁকি না, এরকম জিনিস আঁকি না, এটা আঁকবা। এটা আঁকাটা কিন্তু কোনো কঠিন কিছু না, রাইট? আচ্ছা, এরপরে এই দাগ দিলা, কঠিন কিছু না। এরপরে এবার তোমার হ্যাপাটিক সি আঁকার জন্য 1 2 3, নিচেও সেম 1 2 3, এই যে হ্যাপাটিক সি আঁকা শেষ।
আচ্ছা, এবার সুন্দর করে বাকি জিনিসটা শেষ করবা। দিলাম এটা, আমি দিলাম এটা হচ্ছে মেসেন্টেরন। কি এটা? মেসেন্টেরন। এই হচ্ছে মেসেন্টেরন। মেসেন্টেরন আঁকা শেষ। এবার মেসেন্টেরনের এই পাশ থেকে ইলিয়াম নামবে। এই যে ইলিয়াম নামছে, মনে করো ইলিয়াম নামছে। ইলিয়ামের পর হচ্ছে ধরো একটু বাঁকা হয়ে এখানে কোলন, কোলন থেকে আস্তে রেকটাম হবে। খেয়াল করে দেখো ছবিটা, এই যে ইলিয়াম নামাইছি, ইলিয়াম নামানোর পরে ইলিয়ামটা একটু বাঁকা হয়ে কোলনে রূপান্তরিত হয়েছে। এই কোলনটা পরবর্তীতে এরকম ভাঁজ খেয়ে, এরকম কোলন ভাঁজ খেয়ে একটা রেকটাম হয়েছে, রেকটাম। এই যে রেকটাম হয়েছে, লাস্টে এরকম মলাশয়। এই যে শেষ, কাজ শেষ। তাহলে আমি একটু মার্কিং করে দেই, সুন্দর করে দেখো। এই হচ্ছে গ্রাস নালী, এই হচ্ছে গ্রাস নালী বা খাদ্য নালী বা ইসোফেগাস। এই হচ্ছে ক্রপ, এটা হচ্ছে ক্রপ, ক্রপ। এবার ক্রপের পরে এই যে আমি একটু ছোট অংশ দেখাইছিলাম, এটা হচ্ছে গিজার্ড। গিজার্ডের মধ্যে দাঁত থাকে এবং এই দাঁত দিয়ে খাদ্যবস্তু চূর্ণ বিচূর্ণ করে খায়। ওকে, এই হচ্ছে হ্যাপাটিক সিকা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাপাটিক সিকা 6 জোড়া থাকে, হ্যাপাটিক সিকা 6 জোড়া বা 12টা থাকে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 6 জোড়া বা 12টা থাকে হ্যাপাটিক সিকা। তো আমি যদি পরীক্ষার খাতায় এটা আঁকতাম, আমি অবশ্যই হ্যাপাটিক সিকা এই সংখ্যাটা আমি পারি লিখে দিতাম। এ লিখতে আমার হয়তো 2 সেকেন্ড লাগবে, কিন্তু নাম্বার বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মেসেন্টেরন। আমরা জানি সবাই এটা হচ্ছে মেসেন্টেরন। ইলিয়াম, কোলন, মলাশয়, এগুলো তুমি একদম ইজি ওয়েতে তুমি শেষ করবা, এখানে ঝামেলা নাই। এবার একটু ছবি বাকি আছে, সেটা হচ্ছে কিছু এক্সট্রা আনুষঙ্গিক কিছু আছে। যেমন দেখো এখানে তোমার কিছু লালা গ্রন্থি আছে, যে দুই পাশে লালা গ্রন্থি আছে, দুই পাশে লালা গ্রন্থি আছে ভাইজান, বুঝছো? এই দুই পাশে লালা গ্রন্থি আছে, যে লালা গ্রন্থি দেখছো কিভাবে আঁকছি? এমন কিছু না ভাই, জাস্ট দাগ দিয়ে গোলা গোলা করে দিছি। লালা গ্রন্থি আঁকছো কষ্ট করে, মার্কিং না করলে দুঃখজনক। তাহলে মার্কিং না করলে লাভ নাই, আঁকাটা লস। লালা গ্রন্থি, ঠিক আছে? এই যে লালা গ্রন্থি দিয়ে দিলাম। এবার এই মেসেন্টেরনের এখানে থাকে এরকম এরকম সুতার মতো, এর নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আমরা জানি হাঁসফড়িং এর রেচন অঙ্গকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা। সবাই খেয়াল রাখবা, এটা কিন্তু নালিকা, ম্যালপিজিয়ান বডি না, কিন্তু ম্যালপিজিয়ান নালিকা। তোমরা জুলজির টপ 200 এমসিকিউ ভাইয়া কিন্তু বন্দি পাঠশালার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা কি করবা, টপ 200 জুলজি এমসিকিউ আমার নাম লিখবা, হামিম ভাইয়া, তাহলে দেখবা ইনশাল্লাহ চলে আসছে ভিডিওটা, দেখে নিবা ভাই ক্লাসটা ইনশাল্লাহ। হ্যাঁ, এই কাজটা খুবই ভালো একটা লেকচার। এটা অন্তত পক্ষে তোমার যে অধ্যায়গুলোতে এমসিকিউ সমস্যা, একদম সিরিয়ালি পড়াইছি, যে অধ্যায়গুলোতে সমস্যা অন্তপক্ষে সেগুলো একবার দেখে যেও ভাই। বুঝতে পারছেন ছবিটা কেমনে আঁকছি? আমার কিছু না, কিন্তু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা। যেভাবে ভাই দেখাইছি, যে প্যাটার্নে দেখাইছি, তখন পজ করে দেখে গিয়ে আবার দেখো, পারবা ইনশাল্লাহ। চলে আসি সামনের দিকে। ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র, এটা আরো সহজ ভাই। তাহলে ঘাসফড়িং এর স্ট্রাকচার তোমরা পারি। ফার্স্টে আমরা একটা এরকম মাথা দিব, ক্যাপ পরাই দিব, রাইট? এই যে মাথা ক্যাপ পরাই দিলাম, এই যে ক্যাপ পরাই দিলাম। তারপর তো ঘাসফড়িং এর বডি ডাকবো। হ্যাঁ, এই যে ঘাসফড়িং এর বডি ডাকলাম, এই যে ঘাসফড়িং এর বডি ডাকলাম, রাইট? হয়ে গেছে ঘাসফড়িং এর বডি, ঘাসের বডি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখন বাকিটা ভাই মেইন খেলা হচ্ছে নিচে জায়গাটাতে, সরি নিচে না, মেইন খেলা হচ্ছে আমাদের উপরের পার্টে। তো এগুলো আমাদের নিচের অংশটা দিয়ে নিলাম, ফাইন। এবার ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ভাই আমরা জানি ঘাসফড়িং এর হৃদযন্ত্রে 7টা প্রকোষ্ঠ থাকে। খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7টা প্রকোষ্ঠ কিন্তু আঁকছে। তো আঁকার ক্ষেত্রে তোমার যদি এটা একটু চিন্তা করে নিবা, তুমি যদি প্রকোষ্ঠ এখান থেকে আঁকা শুরু করো, তাহলে এখান থেকে মোটামুটি এই যে এটা যদি মাঝামাঝি চিন্তা করি, তাহলে আমার এই লেভেলে এখানে মোটামুটি আমার মাঝামাঝি আসতেছে। তাহলে এখানে আমার তিনটা একটা, মোটামুটি এর মাঝে আমার ফিল আপ করতে হবে। এখানে আমার একটা আঁকতে হবে প্রকোষ্ঠ, উপরে আমার 3টা, নিচে 3টা, মোট হবে 7টা প্রকোষ্ঠ। ওই সাইজ করে তুমি আঁকবা, তাহলে তোমার সাইজে উল্টা পাল্টা হবে না। নাহলে দেখা যাবে 5টা আঁকছো, একদম নিচে বন চলে গেছো, আবার মুছে আবার পুরো রাখতে হবে। এই জন্য একটা হিসাব করে নিবা যে আমি এখান থেকে আমি এঁকে দিই। দেখো ফার্স্টে এই যে দিলাম নালি, এই ফার্স্টে আমাদের যে 11টা রাখলাম, সম্মুখ 11টা আঁকার পরে এখানে আসলাম। তার মানে এখান থেকে আমি পৃষ্ঠীয় ভাইকে আঁকা শুরু করবো। হ্যাঁ, এখান থেকে আমি এই যে হৃদযন্ত্র আঁকা শুরু করবো, প্রকোষ্ঠগুলা। তাহলে এই মাঝামাঝি পয়েন্টের উপরে 3টা আঁকতে হবে, নিচে 3টা আঁকতে হবে, মাঝখানে একটা আঁকতে হবে। এভাবে চিন্তা করে আঁকতে হবে। চলো আমরা আঁকা শুরু করি। ফার্স্টে এখান থেকে দিলাম, ধরো এই একটা দিলাম, এই একটা প্রকোষ্ঠ হইলো। এরপর নামাইয়া ধরো এই আরেকটা প্রকোষ্ঠ হইলো, নামাইয়া এই আরেকটা প্রকোষ্ঠ হইলো। ঠিক আছে, 3টা কিন্তু হয়ে গেছে। এই যে মাঝামাঝি পয়েন্টে আরেকটা প্রকোষ্ঠ দিয়ে ফেলছি, 4টা হয়ে গেল, 5টা 6টা 7টা। ঠিক আছে, 7টা প্রকোষ্ঠ হয়ে গেছে ভাই। লাস্টে তুমি নামাই দাও, শেষ, আর দরকার নেই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শেষ। এই সিস্টেমে আঁকবা, কাজ শেষ। অবশ্যই দুইটা জিনিস এখানে দেখাইতেই হবে। একটা হচ্ছে এই যে 2 বরাবর ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলে অস্টিয়া। এই ছিদ্রগুলোকে বলে অস্টিয়া। এই যে হৃদযন্ত্রের ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। আমি তোমাকে এখন মেকানিজম পড়াচ্ছি না, কারণ আমি সবগুলো ক্লাসে পড়াইছি। অস্টিয়া, ওকে। এই পাশে থাকে এই প্রত্যেকটা 2টা প্রকোষ্ঠের মাঝখানে, প্রতি 2টা প্রকোষ্ঠের মাঝখানে থাকে এলারি পেশি। এই যে ত্রিকোণাকার, এগুলোর নাম হচ্ছে এলারি পেশি। এগুলো দিয়ে মূলত সে তার জায়গা মতো আবদ্ধ থাকে, পাশাপাশি সংকোচন প্রসারণে হেল্প করে। এলারি পেশি, এই যে ভাইয়া হয়ে গেছে কিন্তু। এই যে এলারি পেশি ভাইয়া রাখা শেষ, এলারি পেশি। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এটা শেষ।
বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা মেনটেন করবেন, কয়েকটা জিনিস যেগুলো বলেছি। আর এটা এই সামনের দিকের অ্যারোটাকে বলা হয় সম্মুখ অ্যারোটা। খুবই সিম্পল, সামনের যে অ্যারোটা আছে এটাকে তো সম্মুখ অ্যারোটাই বলা হবে। আর পিছনের দিকে যে অ্যারোটা আছে ভাইজান, এটার নাম হচ্ছে পশ্চাৎ অ্যারোটা। পশ্চাৎ অ্যারোটা। চিত্র নিচে লিখবা কি লিখবা না বলো? বাদ দিয়ে আসবা না ভাই? চিত্র ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র লিখতেই হবে। এবং আরেকটু সুন্দর করে লিখবা প্রকোষ্ঠ, এটা উল্লেখ করে দিবা হৃদ প্রকোষ্ঠ, এবং পাশে লিখে দিবা তুমি যে জানো 7টা প্রকোষ্ঠ থাকে, লিখে দিবা। খেলা এখানেই শেষ। ওকে ইনশাল্লাহ। তো এটা একটা আইডিয়া তোমাকে দিলাম। ম্যালপিজিয়ান নালিকার এটা মূলত পরীক্ষা আসে। তো এটা যদি পরীক্ষা আসে ডিরেক্টলি তুমি কম্পাস ইউজ করবা, কম্পাস ইউজ করে তুমি আঁকবা। কম্পাসে তুমি সুন্দর করে ফার্স্টে গোলা দিবা, গোলা দেওয়ার পরে এই গোলাটা ডাবল লেয়ার দিবা। এই যে ডাবল লেয়ার, আর একটু বড় করে, যে সরি এই গোলার যেটা আছে এটা তুমি একটু এই যে মোটামুটি লাগাই দিবে। এই যে খেয়াল করছো, এর 2টা গোলা দেওয়া শেষ। এবার আমি থার্ড গোলা একটা দিব, এবার আরেকটা গোলা দিব ঠিক মাঝ বরাবর। হয়ে গেছে গোলা দেওয়া। গোলা দেওয়ার কাজ শেষ হলে এবার তুমি খেয়াল করে দেখো সুন্দর করে আমরা কোষগুলো দিব। এই যে কোষগুলো দিব, এই যে কাজ শেষ। ভাইয়া এই ছবি আঁকার একদম বাচ্চা ছবি। কোষ আঁকছো, নিউক্লিয়াস না দিলে হবে? নিউক্লিয়াস দিতেই হবে, নিউক্লিয়াস দিতেই হবে। তাহলে আমি নিউক্লিয়াস দিয়েছি, তো মার্কিং করে দিলে সমস্যা কি? মার্কিং কিছু না কিছু তো করতে হবে, রাইট? আর খুবই ইম্পর্টেন্ট এই ম্যালপিজিয়ান নালিকার বেলায় ভিতরে থাকে মাইক্রোভিলাই গুলো একসাথে মিলে তৈরি করে ব্রাশ বর্ডার। এই হচ্ছে সেই ব্রাশ বর্ডার, এটা পরীক্ষার জন্য মাস্ট। এই যে ব্রাশের মতো দেখতে, হ্যাঁ? তাহলে অসংখ্য মাইক্রোভিলাই একসাথে মিলে কি তৈরি করে? ব্রাশ বর্ডার তৈরি করে। ওকে ইনশাআল্লাহ শেষ। তাহলে এই কোষগুলোকে আমরা বলবো এপিথেলিয়াল কোষ। এই কোষগুলোকে আমরা বলবো এপিথেলিয়াল কোষ। এই কোষগুলোকে আমরা বলবো এপিথেলিয়াল কোষ। বুঝা গেছে? এই কোষগুলোকে আমরা বলবো এপিথেলিয়াল কোষ। আর এই হচ্ছে সেই ব্রাশ বর্ডার। পাশে লিখে দিবা, জানো কি লিখে দিবা? এই যে মাইক্রোভিলাই। এইটা হচ্ছে তোমার নাম্বার বাড়াবো ইনশাআল্লাহ। এই যে যদি এটা আসে পাশে লিখে দিবা। তাহলে মোটামুটি আমার চিত্র লিখতে হবে, চিত্র ম্যালপিজিয়ান নালিকা অবশ্যই লিখতে হবে। শেষ। এবার আসি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঘাসফড়িং ওমাটিডিয়াম খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো ভাই, ছবিটা একদমই সহজ। ফার্স্টে এরকম ভাবে তুমি এইটা করে দিবা। এই যে দেখো এটা করে দিলাম, সরি ফার্স্টে এই যে এটা করে দিলাম। এটা হচ্ছে কর্নিয়া, এই হচ্ছে সেই কর্নিয়া। এটার মধ্যে দিয়ে মূলত আলো প্রবেশ করে। তাহলে কর্নিয়া আঁকা শেষ। খুব আমাদের কঠিন আঁকি নেই, এটা হচ্ছে সেই কর্নিয়া যার মাধ্যমে আলো প্রবেশ করে। কর্নিয়া আঁকার পরে কি আঁকবা? সিরিয়ালটা ফলো করতে হবে, খেয়াল করতে ভুল হবে না। কর্নিয়া আঁকার পরে ভাইয়া তুমি আঁকবা এইভাবে সুন্দর করে একটা বড় একটা ত্রিভুজ আঁকবা, একটু বড় একটা ত্রিভুজ আঁকবা। এই বড় ত্রিভুজ আঁকার পরে তার ভিতরে একটা ত্রিভুজ আঁকবা। বুঝা গেছে? এই যে ভিতরে ত্রিভুজটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ। ভিতরে ত্রিভুজটাকে বলে ক্রিস্টালাইন কোণ। তোমরা সবাই খেয়াল করো ভাইয়া কোনটার পর কোনটা আঁকতেছি। এই ভিতরের ত্রিভুজটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ, আর এই কোষগুলোকে বলে ক্রিস্টালাইন কোণ কোষ। সরি, এই কোষগুলো বলে কর্নিয়াজেন কোষ। কারণ হচ্ছে এই কোষগুলো থেকেই মূলত কর্নিয়া তৈরি হয়। ক্রিস্টালাইন কোণ আঁকছো ভিতরে, আর উপরে নিউক্লিয়াস যেটা দিয়ে বুঝাইছো এই হচ্ছে কর্নিয়াজেন কোষ। কারণ কি? কর্নিয়ার একদম নিচে আছে এবং এদের ক্ষরণে মূলত কর্নিয়া তৈরি হয়। তাহলে এই হচ্ছে কর্নিয়াজেন কোষ। তাহলে এখন ক্রিস্টালাইন কোণ এটা তৈরি করে কে? এটা কি আসলে ভাই? তোমরা জানো আলোটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে প্রতিসরিত হয়, এই জন্য এটাকে বলে প্রতিসরণশীল অঙ্গ। ঠিক আছে? এটাকে কি বলে? প্রতিসরণশীল অঙ্গ। বুঝা গেছে ভাইজান? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রতিসরণশীল অঙ্গ। প্রতিসরণশীল অঙ্গ। ক্লিয়ার? ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখো, এই পাশ থেকে তোমার কোষ নামাইতে হবে 2টা। এই পাশ থেকে এই যে দিলাম একটা, এই পাশ থেকে এই যে দিলাম একটা। এই 2টা কোষকে আমরা বলবো এই হচ্ছে সেই ক্রিস্টালাইন কোণ কোষ। এই 2টা কোষ হচ্ছে সেই ক্রিস্টালাইন কোণ কোষ। এই যে আমার কাজ শেষ। এই ক্রিস্টালাইন কোণ কোষ আলহামদুলিল্লাহ আঁকা হয়ে গেছে। ফাইন, ঠিক আছে? এবার কাজ কি? নেক্সট হচ্ছে আমি লম্বা করে এরকম দিব, এই হচ্ছে র্যাবডোম। এই হচ্ছে র্যাবডোম। এই র্যাবডোমে মূলত আলো গৃহীত হয়। আমার র্যাবডোম আঁকা শেষ। এখন এই র্যাবডোমের 2 পাশে কোষ থাকবে। কি রকম কোষ ভাই? এইভাবে দাগ দিয়েছি, খেয়াল করো, দাগ খেয়াল করো ভাইয়ার দাগ খেয়াল করো। এনে এখন নিচের দিকে এনে এখান থেকে নামাই দিছি, এখান থেকে নামাই দিছি, এই যে নামাই দিছি। ওকে, তাহলে আমাদের ইনশাআল্লাহ কাজ শেষ। লাস্টে দিয়ে এগুলোকে এই বরাবর দিয়ে আমি আলাদা করে দিছি। ফাইন, এত রঙের দরকার নাই, মোটামুটি আঁকলে হয়েছে। এবার লাস্টে দেখো এখানে এই যে 2টাকে এভাবে ভাগ করে দিছি, এদিক দিয়ে মাঝখান দিয়ে এই হচ্ছে সেই ভিত্তি পর্দা। এই হচ্ছে ভিত্তি পর্দা। অবশ্যই ভিত্তি পর্দা দিতে হবে যেই পর্দার উপরে এটা দাঁড়ায় আছে। তাহলে ভিত্তি পর্দা দিলাম, আমার এইখানে কাজ শেষ।
র্যাবডোম আঁকা শেষ, তাহলে এটা হচ্ছে আমার র্যাবডোম, এই হচ্ছে আমার র্যাবডোম, এটা আঁকা শেষ। কিভাবে আঁকছি তোমরা সবাই দেখতে পাইছো। এবং তার দুই পাশে যে কোষ আঁকছি, নিউক্লিয়াস না দিলে ভীষণ পাপ হবে। এই কোষগুলাকে বলে রেটিনুলার কোষ, এই কোষগুলাকে বলে রেটিনুলার কোষ। এবার হচ্ছে ভাই বাকি অংশটা, এখন দুই পাশে রঞ্জক আবরণী আছে, এইটা আঁকতে গিয়েই সবাই ছবিটাকে খারাপ বানায় ফেলে, কালো মলো করে ভরায় ফেলে। ভাই এত রঙের দরকার নেই, পাতলা করে শেড দিয়ে আঁকবা, এত ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে। তুমি যদি শেড দিতে না পারো কোনো সমস্যা নাই, অন্তপক্ষে এই জিনিসটা আঁকে দিয়ে এসো, তাইলে হবে। এই দেখো একটা রঞ্জক আবরণী, এই আরেকটা রঞ্জক আবরণী শেষ, ঠিক আছে। তাহলে এই একটা রঞ্জক আবরণী শেষ, এটা হচ্ছে আমাদের বলা হয়, এটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী, এটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। এটা কাজ কি বা কি আছে এগুলো সব ক্লাসে পড়ানোছি, আজকে ছবির ক্লাসে আমি এগুলো তোমাকে বার্ডেন হিসেবে দিব না। ছবির ক্লাসে তুমি এগুলো পড়াই, ছবি আঁকানো কি হইলো দরকার নেই, চলো তোমার এটা দেখো। হ্যাঁ, এত সময় তুমি দিতে পারো না জানি। এই যে দেখো এইখানে এই আরেকটা রঞ্জক আবরণী দিলাম, ভিতরে কালো করতে পারলে ভালো, বাট না করতে পারলে এগুলো নিয়ে বদারও কিছু নেই। হ্যাঁ, ছবি এঁকে দিবা, পারলে হালকা করে শেড দিতে পারো একটা, বুঝছো। অনেক সময় আমি যেটা করতাম, মানে করতে পারো চাইলে, প্রশ্নের এক পাশে কালো কালার একটু ইয়ে করে আঙুলটা একটু ঘষা দিবা, তারপরে উপর দিয়ে আঙুল একটু ডলার দিয়ে দিবা, তাহলে দেখো পুরোটা আলগের ভিতরে একটা শেড হয়ে গেছে। তোমরা যারা প্র্যাকটিস করছো কোনোদিন তারা হয়তো পারবা, আবার হুট করে নতুন করে করতে যাও না, আচ্ছা প্র্যাকটিস করলে তখন করতে পারবা, নাহলে হুট করে করতে গেলে দেখবা উল্টা পাল্টা দাগ বিভিন্ন দাগ পড়ে গেছে। তো এটা যদি করতে পারো, বুঝছো তো কোনটা, একটু পেন্সিল দিয়ে একটু ঘষে কালো করে হাত দিয়ে একটু লাগাইলে, লাগানোর পরে এই যে ভিতরে হালকা ঘষা দিলেই হালকা পাতলা একটা শেড পড়ে যাবে, এনাফ। ইনশাআল্লাহ শেষ। এই হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী। তাহলে আমাদের চিত্র একটা ওমাটিডিয়াম আঁকা শেষ, চিত্র ওমাটিডিয়াম আঁকা শেষ। তোমরা ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবা, চিত্র ওমাটিডিয়াম আমাদের আঁকা শেষ। এটা ইনশাআল্লাহ অবশ্যই নিচে মার্কিং করে দিবা, চিত্র কি এটা ওমাটিডিয়াম, আমি পাশে ছবি দিয়ে দিছি, সমস্যা নেই, ইনশাআল্লাহ বাসা দেখে নিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, চলে আসি ভাইজান এরপরেরটা হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল। এবং এই দর্শন কৌশলটা আমি একটু অন্যভাবে দেখাই তোমাদেরকে, আমি এর আগে ক্লাসের মধ্যে পড়াইছি। দর্শন কৌশলটা ওইভাবে ইনশাল্লাহ দেখবা। এটা আসলে একটু তোমার কাছে প্যাচ লাগতে পারে এই ছবিটা, বাট এখানে কারণ কি, এখানে দেখো রঞ্জক আবরণী গুলাকে একদম এক পাশে রাখছে, নিচে দিয়ে রাখে নাই। আমরা জানি র্যাবডোমের সাইডে রঞ্জক আবরণী আছে, সো এই ক্ষেত্রে আসলে তোমার একটু কনফিউশন হওয়াটা স্বাভাবিক। এটা তুমি ছবিটা যেমন আঁকবা, দেখো ফার্স্টে তুমি তিনটা মার্কিং করে নিবা, 1 2 3। ওকে, তিনটা মার্কিং করে নিলে তিনটার জন্য 1 2 3 করার পরে এগুলাকে সুন্দর করে এই যে বক্স করে 1 2 3 ভাগ করে দিলাম। এবার তুমি স্কেল ধরে এই দিলা দাগ, স্কেল ধরে এই দাগ দিলা, স্কেল ধরে এই দাগ দিলা, স্কেল ধরে এই দাগ দিলা, তাহলে মোটামুটি তুমি তিনটা ওমাটিডিয়াম এঁকে ফেললা। তোমার কিন্তু গড়পড়তা তিনটা ওমাটিডিয়াম আঁকা হয়ে গেছে, বুঝছো। সেম এটার বেলায়ও হবে, তিনটা ওমাটিডিয়াম আঁকা শেষ। এবার দেখো তিনটা ওমাটিডিয়াম আঁকার পরে এইখানে দিলাম, এই হচ্ছে র্যাবডোম, র্যাবডোমের মধ্যে আলো গৃহীত হয়, এই হচ্ছে র্যাবডোম, র্যাবডোম আলো গৃহীত হয়। এখন খেলা হচ্ছে মেনলি রঞ্জক আবরণী বেলায়। রঞ্জক আবরণী কি করবো, দেখো তুমি যেহেতু এটা হচ্ছে যখন পর্যাপ্ত আলো আছে, দেখো এই যে দেখো পর্যাপ্ত আলোতে মোজাইক প্রতিবিম্ব হয়। যখন অনেক বেশি আলো থাকে তখন এই রঞ্জক আবরণী গুলো প্রসারিত থাকে, সংকুচিত হয় না। তুমি কি করবে, পেন্সিল দিয়ে এই জায়গাটা এরকম করে দিবা, নিচ থেকে এই জায়গাটা এরকম করে দিবা, তার মানে বুঝাবে যে রঞ্জক আবরণী গুলো যেমনি ছিল এমনি আছে, এগুলো সংকুচিত প্রসারিত হয়, মানে সংকুচিত হয় নাই, এগুলো প্রসারিত অবস্থায় আছে। ওকে, রঞ্জক আবরণী গুলো আমি দিয়ে দিলাম, এই রঞ্জক আবরণী গুলো ভাই দিয়ে দিলাম, এই যে মোটামুটি রঞ্জক আবরণী হয়ে গেছে, এই যে রঞ্জক আবরণী গুলো ভাই দিয়ে নিলাম পেন্সিল দিয়ে। এই হচ্ছে ভাই আমাদের পর্যাপ্ত আলোতে, অনেক বেশি আলো আছে ওই আলোতে, ঠিক আছে, পজিশন প্রতিবিম্ব, মোজাইক প্রতিবিম্ব। এবার প্রতিবিম্ব কিভাবে দিবা, তুমি একটা বস্তু চিন্তা না করে তুমি একটা তিনটা ডট চিন্তা করবা, ABC তোমাদের এখানে দিছে কিনা জানি না, মোটামুটি দিচ্ছে XY দিয়ে দিছে, সমস্যা নেই, তুমি XY দিতে পারো। একটা বস্তু চিন্তা করো, ধরো এরকম একটা বস্তু আছে, এই তিনটা পয়েন্ট চিন্তা করো, একটা X, একটা Y মাঝখানে, আর একটা Z বিন্দু, তিনটা বিন্দু চিন্তা করবা। এবার বাকিটা তুমি স্কেল দিয়ে করবা, স্কেল দিয়ে ধরে ডট ডট দিবা। খেয়াল করে দেখো, এখান থেকে একটা স্কেল দিয়ে বসাই দিবা এখানে, Y থেকে একটা বসাই দিবা এখানে, এগুলো প্রথম কাজ। Z থেকে একটা বসাই দিবা এই বরাবর। এবার তুমি নাটক করবা, X থেকে একটা পাঠাবা এদিকে, উদয়, কোনো কাজ নাই, এর কোনো অন্য জায়গায় যাবে না, বাদ। X থেকে একটা পাঠাবা মনে করো এদিকে, বাদ, নষ্ট। Y থেকে একটা পাঠাবা মনে করো এই বরাবর, বাদ, নষ্ট। ফার্স্টে মেইন গুলোর জন্য এঁকে নিছি। Y থেকে আরেকটা পাঠাবা মনে করো এই বরাবর, নষ্ট। Y থেকে মনে করো একটা পাঠা দিলে এর সমস্যা নেই, যে না খুশি পাঠাও। আবার একেবারে Z থেকে একটা পাঠালে মনে করো, হ্যাঁ, Z থেকে মনে করে পাঠালে তুমি এই বরাবর, ওকে ফাইন। Z থেকে আরেকটা পাঠালে তুমি এই বরাবর, ফাইন। এই তোমার ইনশাআল্লাহ পাঠানো হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি একটার উপরে এসে পড়ছে। X এর জন্য যেটা লম্ব ভাবে আসছে এটা কিন্তু তার ঠিক এই র্যাবডোমে পড়ছে,
ওয়াইটা এই র্যাপডমে পড়ছে, জেডটা র্যাপডমে পড়ছে। দিস ইজ দ্য পারফেক্ট ছবি যদি তুমি চিন্তা করো তোমার লেভেলে। ইনশাল্লাহ একে দিলে স্যারও খুশি থাকবে, কারণ এটা মোটামুটি মেইন যে ভিতরে যে আলোচনা করা আছে থিওরিগুলোকে সমর্থন করে। তো ভিতরে আসলে অনেকগুলো যেমন রিফ্লেক্ট হয়ে দেখা গেছে এটা এদিকে আসতেছে, এসে কিছু এখানে শোষণ হয়, কিছু এখানে শোষণ হয়, এটাও আছে তোমাদের বইয়ের মধ্যে। তারপর আমি বলবো যে এগুলো ঝামেলা তো দরকার নাই, তুমি মোটামুটি আমি যেভাবে প্রথমে দেখাইছি 3টা ফার্স্টে আঁকবা, বাকিগুলো এমনি ছড়াই দিবা, কারণ এগুলো যেহেতু রঞ্জক আবরণের গায়ে গিয়ে পড়ে, এটা সংকুচন, এইগুলো এই আলোটাকে সে অ্যাবজর্ব করে নিবে। এই আলোটা চাইলেও অন্য একটার মধ্যে যাইতে পারবে না, প্রত্যেকটার জন্য একটা সিঙ্গেল করে বিম্ব গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ইনশাল্লাহ এটার জন্য সেম, কিন্তু পার্থক্য কি, ফার্স্টে এরকম দিয়ে নিবা, তুমি জানো ফার্স্টে এটা তোমায় বলছি ভাইয়া এই সিস্টেম, সরি ফার্স্টে এরভাবে দিয়ে নিবা 1 2 3 দিয়ে নিলা ইনশাল্লাহ। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে হচ্ছে তোমার ফার্স্টে ওই যে মার্কিং যেগুলো আছে স্কেল ধরে তোমার কিছু করার নেই, স্কেল ধরে মার্কিং করবা, স্কেল ধরে দাগ দিয়ে দিবে। এটা লম্বা দাগ হবে, এগুলো কোনো রঙের কিছু নেই, লম্বা দাগ হবে, লম্বা দাগ করে মার্কিং করে নিলে তুমি বুঝাই দিলা যে 3টা ম্যাটেরিয়াল নিয়ে তুমি এখন কাজ করছো, এই 3টা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছো। হ্যাঁ, এবার রঞ্জক আবরণীগুলো যখন আলো কম থাকে তখন র্যাপডম বাকি নেই, র্যাপডম এঁকে দিলাম 3টা, এ ধরো 1 2 3, খুব সুন্দর, তবে দরকার নেই 1 2 3 র্যাপডম এঁকে দিলাম। হ্যাঁ, র্যাপডম এই হচ্ছে র্যাপডম। এখন যখন পর্যাপ্ত আলো থাকে না তখন রঞ্জক আবরণীগুলো সংকুচিত থাকে, এই যে সংকুচিত দেখছো, এই নিচে দেখা এরকম করে দেবে, এরকম সংকুচিত আছে, মানে উপরেটা উপরে নিচেটা নিচে, একদম ভিতরে খোলা, ভিতরে সব খোলা, কারণ রঞ্জক আবরণীগুলো সংকুচিত হয়ে আছে। এই খেলা হয়ে গেছে, একটা দিলাম এক্স ওয়াই জেড, দেওয়ার পরে একটা বস্তুর 3টা বিন্দু চিন্তা করলাম, দেওয়ার পরে এবার তো আমার স্কেল ধরে এবার খালি মিলাও, এক্স এখানে দাও একবার, এক্স থেকে ওখানে দাও একবার, ওখানে দাও একবার, ওয়াই থেকে এখানে দাও একবার, ওয়াই থেকে তার মধ্যে একবার দাও, ওয়াই থেকে তার পাশেরটা একবার দাও। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি আছে, দেখ এই যে দিলাম। আবার জেড থেকে একইভাবে তার মধ্যে একবার দাও, জেড থেকে তার নিজের মধ্যে একবার দাও, এবার তার থেকে তোমার পারলে তুমি নিজের মধ্যে একবার দাও, পারলে তুমি এটা একদম ঘুরে এনে এক্স এর মধ্যে গিয়ে ফালাও, কোনো সমস্যা নাই। একজনেরটা দেখা যাবে প্রত্যেকটার মধ্যেই যাচ্ছে, আশেপাশে সবগুলোর মধ্যে গিয়ে পড়তেছে। তার মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটাও ম্যাটেরিয়াম তার নিজস্ব লম্বভাবে যে আলোটা আসছে এইটা ছাড়াও বাকি আশেপাশের থেকেও আলোক রশ্মি পায়। এটাই হচ্ছে সেই সুপার পজিশন প্রতিবিম্ব। তাহলে ভাইয়ার ছবিটা কিন্তু যেভাবে দেখাইছি এটা তোমার জন্য বোঝা ইজি, ছবিটা আঁকাও ইজি। আমি হয়তোবা তোমাকে সময়ের সাপেক্ষে একটু দ্রুত বলতেছি, তুমি প্রয়োজনে পজ করে নাও, দেখো আবার ইনশাল্লাহ। চিত্র এটা হচ্ছে আমাদের উজ্জ্বল আলোতে যেটা আমরা দেখি এ পজিশন বা মোজাইক প্রতিবিম্ব, এ পজিশন প্রতিবিম্ব, আর চিত্র এই যে সুপার পজিশন প্রতিবিম্ব, চিত্র সুপার পজিশন প্রতিবিম্ব, সুপার পজিশন প্রতিবিম্ব। ইনশাল্লাহ বোঝা গেছে? শেষ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এগুলো শেষ। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই ছবিটা দিয়ে আমি একদম পারফেক্ট ছবি বলতে গেলে আমরা আমাদের লেভেলে এটা আঁকলে একদম আমাদের ভিতরে যে থিওরি আছে এই থিওরির সাথে ছবিটা মিলে যায়। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো তো? ইনশাল্লাহ এটা তোমার পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার আসি এটা রুই মাছের আইস। রুই মাছের আইস আসলে পরীক্ষা খুব বেশি আসবে এমন বলতেছি, এটা খ নাম্বার অনেক সময় আসতে পারে। তো আইস আঁকাটা কোনোভাবে কঠিন কিছু না। ফার্স্টে এরকম একটা গোল্লা দিবা, এরকম একটা গোল্লা বলতে একটু পেলার মতো আঁকবা, আঁকার পরে তুমি এইটাকে একটু এরকম করে দিবা, মানে এটা তো বোঝাতে চাবা যে এরকম প্রতিটা অংশটা, বাইরের যে অংশটা তুমি অথবা তুমি যেটা অংশটা ভিতরে ঢুকে থাকে আর কি, সেই প্রতিটা অংশটা। আচ্ছা, উন্মুক্ত অংশ হচ্ছে নিচের অংশটা, তুমি মার্ক করে দিবা, এই যে মার্ক করে দিচ্ছে। হ্যাঁ, মোটামুটি মার্ক হয়ে গেছে। এখন একদম কেন্দ্রে এটা হচ্ছে ফোকাস, যে ফোকাসকে কেন্দ্র করে অনেকগুলো দাগ আছে। এখন এই দাগগুলো আঁকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা কি করবা, এই দাগগুলো আঁকার সময় তুমি মোটামুটি এটা গেস করে পাতলা গেস করে এভাবে দিবা, পাতলা করে গেস করে। শুরুতে আসলে একদম গোল থাকে না, একটু ওভাল শেপ থাকে, একটু ওভাল শেপ থাকে। তো একটু ওভাল শেপ থেকে আস্তে আস্তে গোল হয় না, আসলে একটু ওভাল শেপই থাকে এগুলো। এই যে ওভাল শেপে এরকম দাগ দিবা, এরকম দাগ দিবা। তো এটা আসলে আমার কিছু না, আমার কঠিন কিছু না, ভুলেও কঠিন কিছু না। এটা আমি খ নাম্বারে হয়তো আসতে পারে, আর গত যদি ইনকেস চলে আসে তো আমি এই জন্য বলে দিলাম, এটা খুব জরুরি না। তোমরা জানো এর মধ্যে কিছু রেখা আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে এনুলি। এগুলো বছরে একটা করে তৈরি হয়, এগুলো একটু গাঢ় রেখা। তো এটা তুমি কিভাবে আলাদা করে মার্কিং করবা, তুমি কেউ পেন্সিল দিয়ে দুইটা বা একটা রেখাকে একটু গাঢ় করে দিবা। যেটাকে গাঢ় করে দিবা তুমি সেটাকে নাম দিবা, ধরো এটাকে তুমি গাঢ় করে দিছো। সাপোজ ভাইয়া তুমি এই দাগটাকে একটু গাঢ় করে দিছো, এটাকে গাঢ় করে দিছো, তাহলে এটা একটা দাগ দিলাম আমাকে গাঢ় করে, আমার এখানে এটাকে তুমি গাঢ় করে দিছো, সাপোজ গাঢ় করে দিছো। তাহলে এই দুইটা হচ্ছে তোমার বাৎসরিক রেখা, যেটাকে আমরা বলি এনুলাস। এই হচ্ছে এনুলাস। আর বাকি সবাই যেগুলো পাতলা করে রাখছিলে এগুলো সবাই হচ্ছে সার্কুলি। খেলা কিন্তু এখানে মূলত শেষ। এবার পেন্সিল দিয়ে মুছে এটা একটু করে, রাবার দিয়ে এই জায়গাটা একটু মুছবা,
আমার আসলে রাবার দিয়ে মুছতে গেলে অনেক কিছু অনেক বড় মুছে যাবে, সেজন্য আসলে আমি দেখাতে পাচ্ছি না, দেখি মুছে কিনা। এই যে রাবার দিয়ে মুছতে গেলে আমার অনেক অনেক বড় মুছে যাবে। তুমি কি করবা, এই বরাবর একটু মুছে দিবা। আরে তুমি কি করবা, এই বরাবর মুছে দিবা, এবার মুছে দিবা, একটু মুছে দিবা, একটু মুছে দিবা, লম্বা লম্বা করে, এই যে এরকম করে। এটাকে বলে রেডি, এটাকে বলে রেডি। ওকে, তাহলে আমাদের এই রুই মাছের আইস আঁকা আলহামদুলিল্লাহ শেষ। এটাকে বলে পশ্চাৎ ক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র বা উন্মুক্ত অংশ, এটার মধ্যে উন্মুক্ত থাকে, এটা হচ্ছে অগ্রক্ষেত্র, যেটা ভিতরে ঢুকানো থাকে। ওকে, এই হচ্ছে ভাইয়া মোটামুটি আমাদের রুই মাছের আইস। ইনশাল্লাহ পারবো আশা করি। এবার রুই মাছের রক্ত সংবহনতন্ত্র পরীক্ষা যদি আসে, রক্ত সংবহনতন্ত্র আসলে তো ভিন্ন কাহিনী। হৃদযন্ত্র নিয়ে যদি আসে, তোমরা জানো রুই মাছের হৃদপিণ্ডে দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। তার আমরা ইনশাল্লাহ এট্রিয়াম আঁকবো, ভেন্ট্রিকল আঁকবো। খেয়াল করে দেখো, ফার্স্টে এটা ছবিটা আঁকার ক্ষেত্রে ফার্স্টে ভেন্ট্রিকল আঁকবা। অনেকে ভাবে ভাই ভেন্ট্রিকল কেন, ফার্স্টে ভেন্ট্রিকল একটা সুবিধা কি, এখান থেকে তুমি এবার এট্রিয়াম আঁকতে পারবে। এই যে দাগ দিবা এট্রিয়াম, তো এট্রিয়ামটা আঁকাটা অনেক সময় অনেকে একটু কনফিউশনে পড়ে যায়। একটু এই দেখছো আমি ভাই আঁকছি, দেখছো দাগগুলো খেয়াল করছো, খুব আমরি কিছু না, দিয়ে আবার সুন্দর করে মার্কিং করে দাও। এই যে সাইনাস ভেনাসাস থেকে এট্রিয়াম, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, এই যে হয়ে গেছে। এই যে এরোটা বেড়েছে, এরোটা বালবাস বালবাস আর্টারিয়াস হয়ে এই যে মোটামুটি এরোটা বেড়ে গেছে। এই যে হয়ে গেছে ভাই ছবি, দেখছো? তাহলে ভাইয়া খেয়াল করো, এই হচ্ছে তার ভেন্ট্রিকল, এই হচ্ছে তার ভেন্ট্রিকল, এটা মার্ক মাস্ট করতেই হবে। এই হচ্ছে তার এট্রিয়াম, এটা মাস্ট মার্ক করতেই হবে। এই হচ্ছে তার বালবাস আর্টারিওসাস, এটা মাস্ট মার্ক করতেই হবে। বালবাস আর্টারিওসাস তোমরা জানো, এই যে এরোটা বের হয়েছে, এরোটার বের হওয়ার সময় তার যে ফুলা অংশটা, স্ফীত অংশটা, এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। আর এই ছোট্ট প্রকোষ্ঠটা হচ্ছে সাইনাস ভেনাসাস, এটা হচ্ছে সাইনাস ভেনাসাস। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ রুই মাছের হৃদপিণ্ড আঁকা শেষ। ওকে, তো এটা দিয়ে তুমি চাইলে এখানে রক্ত সংবহন দেখাইতে পারো, যে ব্লাড ঢুকতেছে, ঢুকে এদিকে আসতেছে, আসার পর এদিকে যাচ্ছে, হ্যাঁ এদিকে যাচ্ছে, এটা ইনশাল্লাহ দেখাইতে পারো। আচ্ছা গেল ইনশাল্লাহ, চলে সামনের দিকে। এবার আমরা এই ছবিটা, এটা রুই মাছের ধমনীতন্ত্র যদি পরীক্ষা আসে, এটা চান্স আছে আসার, 4 জোড়া ব্রাঙ্কিয়াল ধমনী থাকে। এই ছবিটা আসলে তুমি কিভাবে লিখবা সেটা আমি তোমাকে এখন দেখাবো। তো এখানে বেসিক্যালি রুই মাছের মোটামুটি রক্ত সংবহনতন্ত্র পুরোটাই আসলে ছবিতে চলে আসছে। এটা আঁকার কিছু সিস্টেম আছে, এবং এটা আঁকার সিস্টেমটা একটু টেকনিক্যাল। খেয়াল করো, খুবই ইজি ওয়েতে আমি তোমাকে দেখা দিচ্ছি, তুমি ইনশাল্লাহ দেখলেই পারবা। ভাইয়া প্রথম কথা হচ্ছে, তুমি ফার্স্টে ফুলকা গুলোকে নিবা, 1 2 3 4 উপর থেকে শুরু হয়, আর একটা হচ্ছে সিউডো ব্রাঙ্ক বা ছদ্ম ফুলকা। তো ছদ্ম ফুলকা আঁকতে হবে ফার্স্টে। ভাই ছদ্ম ফুলকাগুলো আঁকতেছি, দেখো এই যে একটা দিলাম সিউডো ব্রাঙ্ক, বাকিগুলো নর্মাল। এই 1 2 3 4, ঠিক আছে ভাইজান, 4টা ফুলকা এঁকে ফেলছি। 1 2 3 4, উপরটা হচ্ছে সিওডো ব্রাঙ্ক, ছদ্ম ফুলকা। আচ্ছা নেক্সট খেয়াল করে দেখো, আমি ফার্স্টে শিরাটা রাখবো, কারণ আমরা জানি রুই মাছের হৃদপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সবই শিরা, ভেনাস আর্ট বলে আর কি, শিরার মতো কাজ করে। এখানে হৃদপিণ্ড ধ্বংস রাখা দরকার নেই, মোটামুটি একটা হৃদপিণ্ড আঁকলে হচ্ছে। দেখো ওরা যে হৃদপিণ্ড আঁকছে, একটা কেমন জন্য হৃদপিণ্ড, যাক সমস্যা নাই, এটা আঁকাটা খুব সহজ, ভালো হয়েছে। এই যে ধরো এরকম টাইপের একটা হৃদপিণ্ড আঁকছে ওরা, এই ধরনের হৃদপিণ্ড আছে। আচ্ছা এবার এখান থেকে বের করার পরে আমি একটু মোটা কলম দিয়ে আঁকি, তুমি প্রয়োজন ডাবল কলম দিতে পারো। এখান থেকে বের করার পরে দেখো, বের করার পরে এখানে একটা শাখা দিলাম ঠিক ফুলকার উপরে, দেখছো ভাই, দেখছো কিনা বলো? ঠিক ফুলকার উপরে, একদম ফুলকার সাথে লাগাও হবে, একদম ফুলকার উপরই। এই যে এখানে দিলাম, এখানে ফুলকার উপরে একটা দিলাম, এখানে একদম 1 নম্বরে গিয়ে ফুলকার উপরে গিয়ে শেষ করে দিলাম। খেয়াল করছো ভাইয়া, শিরাটা কিন্তু একদম ফুলকার উপর বরাবর, একদম ফুলকার উপর বরাবর, খেয়াল করো, একদম ওই 4-এর উপরে, 3-এর উপরে, 2-এর উপরে, এভাবে শাখাটা নিচ থেকে শুরু হয়েছে। এবার ইনশাল্লাহ। আচ্ছা এবার ধমনীর কাহিনী খেয়াল করে দেখো, ধমনীর বেলায় ভাই এখানে খেয়াল করো, প্রথমটা একদম সিওডো ব্রাঙ্কের উপরে, সিওডো ব্রাঙ্কের উপর থেকে একটা আসছে, আসার পরে এই বেটা এদিক দিয়ে আসছে, এই যে 1 নম্বরটা। আবার এখান থেকে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা খুব বেশি ইম্পর্টেন্ট না, যাও এখানে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা আসছে, এই ব্রাঞ্চটা এসে দেখো এখানে এসে এই 1 নম্বর এবং 2 নম্বর, বুঝছো ছবিটা? এই দুইজন মিলে তৈরি করছে এই যে সার্কিউলাস সেফালিকাস, লম্বা করে টান দিয়ে দিবা, সার্কিউলাস সেফালিকাস, এই যে ডিমের আকৃতি তৈরি করবে, এই হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। শেষ না, আর বাকি আছে, ঠিক আছে? দেখো এই 3-এর উপরেরটা আর 4-এর উপরেরটা, এরা কিন্তু সার্কিউলাস সেফালিকাসের সাথে মিলানোর আগে, নিজের আগে মিলিত হয়, হওয়ার পরে তারপর গিয়ে এরা এর সঙ্গে যুক্ত হয়। তো এই জন্য এটাকে কিন্তু ওরা আগে যুক্ত করছে, দেখছো? খেয়াল করছো ভাই ছবিটা? এবং দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধমনী আঁকছি শিরার উপরে, এই জন্য আমি বলছি শিরাটা ইম্পর্টেন্ট। ফার্স্টে ফুলকার উপর দিয়ে নিলে তোমার জন্য কাজ সহজ, উপরগুলো খালি উপরে দিবা। এই যে মোটামুটি এতটুকু ইনশাল্লাহ লাগতে পারলে ভাইজান হয়ে গেছে আপনার ছবি। আর নিচের দিকে তুমি জানো এওটা বের হয়, ডরসাল এওটা, উপর দিকে সামনের দিকে হচ্ছে একদম ক্যারোটিড ধমনী মাথায় যায়, এই যে ক্যারোটিড ধমনী মাথায় যায়, আমাদের আলহামদুলিল্লাহ কাজ শেষ। আর তোমার ওই সাইডে তুমি চাইলে রাখতে পারো, যদি এটা খুব বেশি নেসেসারি না, এটা খুব বেশি নেসেসারি না, এটা
যেমন আমি ছোটবেলায় আগে আঁকতাম না, জরুরি না, তবে এতটুকু আঁকতে পারলে ইনশাল্লাহ অনেক। তাহলে ভাইজান বুঝতে পারছেন মার্কিং গুলো, সিস্টেমটা খেয়াল করছো? ইনশাল্লাহ পারবা আশা করি। তো ফার্স্টে তুমি এই হার্টটা আঁকার পরে ফুলকার উপর উপর দিয়ে নিবা। চারটা, এই ফার্স্টে 5টা ফুলকা আঁকছি, উপরটাকে বলে সিওডো ব্রাঙ্ক, এটা হচ্ছে সিওডো ব্রাঙ্ক, ছদ্ম ফুলকা, এই জন্য এটা নাম্বারিং করি নেই, আর এখানে নাম্বারিং করে দিচ্ছি আমি তোমার সুবিধার্থে। তাহলে এই যে উপরে একটা দিলাম, 2টা 3টা 4টা, একেবারে শেষ। আর উপর থেকে নামাইলাম, এখান থেকে 2 নাম্বার নামাইলাম, এই 1 নাম্বার এবং 2 নাম্বারটা মিলে তৈরি করছে আমাদের এই সার্কুলার সেফালিকাস। এই 3 এবং 4 ওরা আগে নিজেরা মিলিত হয়েছে, হওয়ার পরে গিয়ে এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই একইভাবে মনে করো ওখানে ওই পাশে এরকম আছে, ওই পাশেও এরকম ধমনী আছে, এই পাশে যুক্ত আছে, খুবই সিম্পল। আর নিচে দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ বের হবে, ব্রাঞ্চ তোমার খুব পরীক্ষার জন্য আপাতত লাগবে না, পরীক্ষা তুমি অবশ্যই এগুলো এত কিছু মার্ক করে যাবা না, সময় নেই, তুমি মার্ক করবা এটা হচ্ছে সার্কুলার সেফালিকাস। এরপরে তুমি জানো যে এই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এই হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ইনশাল্লাহ পারবা। ওকে, তাহলে এই যে দেখো এখানে ওরা মার্ক করছে, তোমার মোটামুটি অত 1 2 3 4 এত মার্ক করার দরকার নেই, তুমি জাস্ট লিখে দিবা এই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর লালগুলো হচ্ছে সেই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কেন বহির্বাহী? কারণ চিন্তা করো, এরা রক্ত নিয়ে বের হচ্ছে, ফুলকা থেকে বের হচ্ছে, আর এরা রক্ত নিয়ে ফুলকার কাছে আসতেছে, ফুলকার ভিতরে ঢুকতেছে, এই জন্য এরা হচ্ছে অন্তর্বাহী, ভিতরে ফুলকার দিকে আসতেছে, এই জন্য অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর এরা বের হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ক্লিয়ার? ইনশাল্লাহ পারবে এটা ভাই। এই ছবিটা ইনশাল্লাহ দেখেন, এই ছবিটা সবাই ভালো করে দেখেন, আমার মনে হয় ইনশাল্লাহ পারা উচিত। ওকে, পারবা তো ভাই? আমি একদম সিম্পল ওয়েতে ইনশাল্লাহ দেখাইছি, আশা করি ইনশাল্লাহ পারবা সবাই। সবাইকে পারলে ইনশাল্লাহ খুশি লাগবে আর কি ভাইয়ের কাছে। আচ্ছা, রিভার্সের বায়ুথলি ভাই খুবই ইম্পর্টেন্ট। বায়ুথলি একদমই বাচ্চা ছবি, কোনো ঝামেলা দাবা না, এটা গোলা দিবা, এটা গোলা দিবা। তুমি বলতে পারো ভাইয়া আমি আমার ডাবল দাগ, চাইলে ডাবল দাগ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, পরীক্ষার নাম্বার কাটবে না। এই 2টা প্রকোষ্ঠ আর এদিকে হচ্ছে একটা নিউমেটিক নালী, এই হচ্ছে নিউমেটিক নালী। দেওয়ার পরে এটা গিয়ে যুক্ত হয় কার সাথে? এটা গিয়ে যুক্ত হয় অন্ননালী বা খাদ্যনালীর সাথে। শেষ, রিমাসের প্রকোষ্ঠ কাজ শেষ। খেয়াল করে দেখো, এই হচ্ছে ভাইয়া সামনেটা হচ্ছে এর সামনে থাকে এটা, এই হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, এই হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, অবশ্যই ডান পাশে মার্কিং করবা। এই হচ্ছে নিউমেটিক নালী, এই হচ্ছে নিউমেটিক নালী, এই হচ্ছে নিউমেটিক নালী। ওকে, এই হচ্ছে অন্ননালী, এই হচ্ছে নিউমেটিক নালী, এই হচ্ছে অন্ননালী। ইনশাল্লাহ কাজ শেষ। ওকে, এবার দেখো এখানে এইখানে এইভাবে একটু দাগ দাগ দিয়ে দিবা, পেন্সিল দিয়ে মার্ক করবো অবশ্যই। উপর দিয়ে আইনো না, নিচ দিয়ে আইনো, এই যে উপর দিয়ে আইনো না, নিচ দিয়ে আইনো, এই যে নিচ দিয়ে আইনো, এখানে এইগুলো হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, লাল কালারই থাকে, রেটিয়া মিরাবিলিয়া। চাইলে মার্কিং করতে পারো, না পারলে নেই, কিন্তু নিচে অবশ্যই মার্কিং করতে হবে চিত্র রুই মাছের বায়ুথলি, এটা কিন্তু ভাইজান অবশ্যই লিখতে হবে। ইনশাল্লাহ পারবা তো? একদম সিম্পল ওয়েতে। এই নিউমেটিক নালী কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, নিউমেটিক নালী কিন্তু এমসিকিউর জন্য ভাইজান খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য অলসো। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে অগ্রপ্রকোষ্ঠ, তুমি এটাও কিন্তু মার্কিং করে এই ডান পাশে লিখলেই ভালো হবে। অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, নিউমেটিক নালী, তার এই নিউমেটিক নালী এসে যুক্ত হয় অন্ননালীর সাথে। তোমরা জানো এই প্রকোষ্ঠের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই 3টা গ্যাস মূলত বেশি থাকে, এবং এই 3টা গ্যাসের অস্তিত্ব আছে বলেই রুই মাছের এই বায়ুথলি কিন্তু অনেকগুলো কাজ করে, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ইনশাল্লাহ সহজ। চলে আসি, এরপরে আসলে আমাদের ছবি খুবই কম, তো এরপরে আমাদের আসলে ক্লাসটা বেশিক্ষণ লাগবে না। পাকস্থলী আঁকা একদম দুধভাত। ফার্স্টে দিলাম এটা খাদ্যনালী, আঁকার পরে একটু উঁচা করে এইভাবে দিলাম, এই ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাতে নামাইছি, দেখো এটাকে নামায় এইটাকে এইভাবে করে, এই শেষ, পাকস্থলী আঁকা শেষ। ভাইয়া এইটা হচ্ছে খাদ্যনালী, ডান পাশে মার্কিং করবা, এটা হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, এটা হচ্ছে সেই খাদ্যনালী, এটা হচ্ছে খাদ্যনালী বা অন্ননালী বা ইসোফেগাস। ওকে, এই হচ্ছে এই পয়েন্টে খেয়াল করে দেখো মার্কিং করে দিছে, এই জয়েন্টটা এখানে স্ফিংটার থাকে, বলে কার্ডিয়াক স্ফিংটার। তো এই প্রান্তটাকে বলে কার্ডিয়া, এই প্রান্তটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত বা কার্ডিয়া। ওকে, আর উপরের দিকে যে গম্বুজের মতো হচ্ছে না, এটাকে বলে ফান্ডাস, এবং এর মধ্যে কিন্তু গ্যাস জমা থাকে, আমরা এটাকে বলি ফান্ডিক গ্যাস। ওকে, ইনশাল্লাহ পারবো। নেক্সট খেয়াল করে দেখো, এটাকে বলা হয় বড় বাক, এটাকে বলে বড় বাক, এটাকে বলা হয় ছোট বাক, এটাকে বলে বড় বাক, এটাকে বলে ছোট বাক। ওকে, এটা হচ্ছে বড় বাক, বাইরেটা হচ্ছে বড় বাক, ভিতরটা ছোট বাক। এই যে নিচের পার্টটা ভাই, এই নিচের পার্টটাকে বলে পাইলোরাস, এই পার্টটাকে বলে পাইলোরাস, পাইলোরিক প্রান্ত বা পাইলোরাস, এবং এর মধ্যে স্ফিংটার থাকে, পাইলোরিক স্ফিংটার, আমি ওখানে যাচ্ছি না। মোটামুটি এটা হচ্ছে ডিউডেনাম শুরু হয়েছে, তাহলে এই হচ্ছে চিত্র পাকস্থলী, এই হচ্ছে চিত্র পাকস্থলী।
তো আরেকটা হচ্ছে বাদ পড়ছে পাকস্থলী বডিটা দেখায় না, এটা হচ্ছে মেইন বডি, এটা হচ্ছে মেইন বডি বা দেহ, এটা দেখাইতে পারো, খুব ইম্পর্টেন্ট। কারণ পাকস্থলীর মূলত অংশ তিনটা, ফান্ডাস, এটা একটা, বডি, আর হচ্ছে পাইলোরাস, এই তিনটা হচ্ছে পাকস্থলীর মূল অংশ। আর এটা তো স্ট্রাকচার, ছোট বাক, বড় বাক, দুইটা মাথা, কার্ডিয়াক প্রান্ত, পাইলোরিক প্রান্ত। ওকে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ পাকস্থলী আঁকা শেষ, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, চলে আসি সামনের দিকে। যকৃৎ পরীক্ষা আসতে পারে, যকৃৎ এত কঠিন ছবি দরকার নাই ভাই, যকৃৎ পরীক্ষা আসলে মানে পরীক্ষা আসতে পারে বলতে যকৃতের যে কোনো প্রশ্ন গ ঘতে আসতে পারে, যকৃৎ আঁকো এটা আসবে না, গ ঘতে আসলে অ্যাটলিস্ট এরকম একটা যকৃৎ তুমি এঁকে দিয়ে এসো, চিত্র যকৃৎ, অ্যাটলিস্ট এই লেভেলের একটা যকৃৎ তুমি অবশ্যই আঁকো। তো একইভাবে তোমার যদি পরীক্ষা অগ্নাশয় নিয়ে কোনো প্রশ্ন আসে, তুমি অবশ্যই একটা অগ্নাশয় আঁকো, এরকম পাতার মতো অঙ্গ দিয়ে, এরকম দিয়ে এইভাবে তুমি দিয়ে দিও, এই হচ্ছে তোমার চিত্র অগ্নাশয়, এই হচ্ছে উইটসাং, আমার যে মেইন নালীটা উইটসাং ডাক্ট, এই হচ্ছে মোটামুটি অগ্নাশয়। তাহলে অ্যাটলিস্ট তুমি এটা দিও তুমি, হ্যাঁ, এটা হচ্ছে আনসিনের প্রসেস, তোমাদের বই লাগবে না, মোটামুটি অগ্নাশয় পাতার মতো যে অঙ্গ, চিত্র অগ্নাশয়, এটা তুমি ছবিটা দিবা যদি তোমার পরীক্ষায় অগ্নাশয় রিলেটেড কোনো প্রশ্ন আসে। যকৃৎ এবং অগ্নাশয় তুমি অবশ্যই শর্টকাট হলেও ছবিটা তুমি দেওয়ার চেষ্টা করবা, বুঝছো? কারণ তোমার প্রশ্ন আসলে এনিথিং তুমি এই রিলেটেড কিছু পাইলে ছবি দিয়ে দিবা, ছবি দিলেই নাম্বার বাড়বে ইনশাল্লাহ। এবং এই ছবি আঁকতে 2-3 সেকেন্ডের বেশি লাগবেও না, এই দাগ দিছি কতক্ষণ লাগছে, কোনো আহামরিক সময় না, কিন্তু নাম্বার বাড়বে। ওকে, জায়গাও বাড়ছে, লিখতে হবে কম। আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থি, এটা মূলত এমসিকিউতে আসে, তারপরে মাঝে মধ্যে সিকিউ যদি দিয়ে দেয়, এটা খুবই সহজ ভাই, কিছুই না। তুমি ফার্স্টে এরকম একটা দাগ দিয়ে নিবা, এরকম একটা দাগ দেওয়ার পরে তারপর তুমি কোষগুলো আঁকবা, এত রঙের কোষ দরকার নাই, তুমি কিছু কিছু কোষ আঁকবে। যেমন দেখো এখানে যে ইম্পর্টেন্ট কোষগুলো আছে, প্যারাইটাল কোষ, তুমি দিবা এভাবে, এভাবে দাগ দিয়ে এইভাবে করে দিবা, এই হচ্ছে প্যারাইটাল কোষ, এইভাবে দিয়ে এইভাবে মাথায় দিবা প্যারাইটাল কোষ, তাহলে প্যারাইটাল কোষ তুমি দুইটা দিলা মনে করো। এবার এই প্যারাইটাল কোষ দেওয়ার পরে খেয়াল করে দেখো, প্যারাইটাল কোষ তুমি সাপোজ দুইটা দিলা, এই প্যারাইটাল কোষ দুইটা দেওয়ার পরে তুমি চিফ কোষ তোমাকে আঁকতে হবে। চিফ কোষ কিভাবে দিবা, এরকম বড় বড় করে, এরকম বড় বড় করে দিবা চিফ কোষ, এটা নিউক্লিয়াস একটু বড় বড় করে দিবা চিফ কোষ। ওকে, এই চিফ কোষ, তোমরা জানো চিফ কোষ থেকে পেপসিনোজেন নিঃসরিত হয়, এই যে চিফ কোষ দিয়ে দিলাম। লাস্টে এখানে আর তেমন কোষ তোমাদের বইয়ে কি দিছে, হ্যাঁ মিউকাস কোষ আছে কিছু, এগুলো তুমি জাস্ট র্যান্ডম কিছু কোষ দিবা, ওগুলো হচ্ছে র্যান্ডম মিউকাস কোষ, বাকিগুলো সব এভাবে ফিল আপ করে দিবা, বা এগুলো সব এভাবে ফিল আপ করে দিবা, এগুলো হচ্ছে র্যান্ডম জাস্ট নর্মাল মিউকাস কোষ। এই হচ্ছে মিউকাস কোষ, এই হচ্ছে র্যান্ডম মিউকাস কোষ, এই হচ্ছে র্যান্ডম মিউকাস কোষ। ওকে, এই হচ্ছে র্যান্ডম মিউকাস কোষ। তাহলে আমাদের ইনশাআল্লাহ মিউকাস কোষ, প্যারাইটাল কোষ, চিফ কোষ, এগুলো ইনশাআল্লাহ আঁকা শেষ, মোটামুটি ইনশাআল্লাহ চলে যাবে। প্যারাইটাল কোষ তোমরা সবাই জানো, প্যারাইটাল কোষ থেকে হচ্ছে HCl নিঃসৃত হয়, HCl, এবং এই HCl এর কারণে কিন্তু পেপসিনোজেন, পেপসিনে অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। আর চিফ কোষ তো তোমরা জানো, চিফ কোষ এর মানে হচ্ছে এর থেকে নিঃসৃত হয় পেপসিনোজেন। ওকে, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউর জন্য অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট, তো যারা পড়ছো ইনশাআল্লাহ কাজে লাগবে, এমসিকিউ তো কাজে লাগবে। চলে আসি সামনের দিকে ভাইয়া। রক্ত সঞ্চালনে আমাদের রক্ত কণিকাগুলা একটু প্র্যাকটিস থাকা উচিত, কারণ কখন রক্ত কণিকা থেকে প্রশ্ন আসে গগতে, তখন তুমি রক্ত কণিকার ছবি দিয়ে দিবা, ছবি আঁকা আমনি কিছু না। লোহিত রক্ত কণিকা যদি পরীক্ষায় আসে, তুমি কি করবা, একটা অ্যালপেনলিবে চকলেট রাখবা, এই যে অ্যালপেনলিবে চকলেট, একটু মাঝখানে গর্ত থাকে না, এই গর্ত দিয়ে দিবা। এখন এটাকে উপর থেকে দেখলে তো বোঝা যাচ্ছে না, এই জন্য সাইডের একটা অ্যাঙ্গেল ছবি দিতে হবে, এরকম এরকম একটা দ্বি অবস্থান আকৃতি, এই ছবি একটা দিয়ে দিবা, বোঝা যাবে এটা হচ্ছে চিত্র আরবিসি, চিত্র আরবিসি শেষ, আরবিসির জন্য এর বেশি দরকার নাই। ওকে, অ্যালপেনলিবে চকলেটের মতো। ডাব্লিউবিসির বেলায় তোমরা খেয়াল করে দেখো, যেগুলোতে দানা নাই, নিউক্লিয়াস নাই, খেয়াল করে দেখো, এই হচ্ছে ধরো লিম্ফোসাইট, এই হচ্ছে মনে করো মনোসাইট। তো লিম্ফোসাইটের বেলায় নিউক্লিয়াসটা একদম পুরোটা জুড়ে থাকে, একদম পুরোটা গোল, একদম ভিতরে পুরোটাই নিউক্লিয়াস, এরকম টাইপের অবস্থা। লিম্ফোসাইটের বেলায় দেখছো ভাই, লিম্ফোসাইটের বেলায় একদম ভিতরে পুরোটাই অলমোস্ট নিউক্লিয়াস। আর মনোসাইট যেটা পরবর্তীতে ম্যাক্রোফেজ হয়, এটার মধ্যে বৃক্ক আকৃতির, এটার মধ্যে অনেকটা বৃক্ক আকৃতির বা কিডনি শেপের নিউক্লিয়াস থাকে, এই যে বৃক্ক আকৃতির অথবা কিডনি শেপের নিউক্লিয়াস, ঠিক আছে? এই হচ্ছে ভাইয়া মনোসাইট, চিত্র মনোসাইট, চিত্র মনোসাইট। এগুলোর মধ্যে কিন্তু দানা নাই, তোমরা জানো মনোসাইট থেকে কিন্তু ম্যাক্রোফেজ আসে। ইসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, নিউট্রোফিলটা খুবই ইম্পর্টেন্ট। নিউট্রোফিল আঁকার ক্ষেত্রে নিউক্লিয়াসটাকে কয়েকটা খন্ডে আঁকতে হবে, এই যে নিউক্লিয়াসটাকে কয়েকটা খন্ডে এঁকে দিবা, শেষ। এই কয়েকটা খন্ড এঁকে দিছি, নিউট্রোফিল আঁকা শেষ। তাহলে এটা হচ্ছে নিউট্রোফিল, এটা হচ্ছে নিউট্রোফিল। অবশ্যই দানা দিতে হবে, কারণ আমরা জানি এগুলো সবগুলো দানা আছে, ফিল মানে দানা, ফিল মানে এখানে আমরা বুঝবো দানা আছে। আচ্ছা, এবার দেখো বেজোফিল। তো খেয়াল করো, বেজোফিলের মধ্যে এই যে মোটামুটি এই শেপের একটা নিউক্লিয়াস থাকবে, এবং অবশ্যই দানা দিতে হবে, দানা খুব ইম্পর্টেন্ট। ইসিনোফিল লেভেল আছে দ্বিখণ্ডক নিউক্লিয়াসের মধ্যে দিতে পারো, এখানে একটা খণ্ড দিয়ে মনে করো সাপোজ এই টান দিয়ে তুমি আরেকটা দিয়ে দিতে পারো, দিয়ে এখানে তুমি দানা দিতে পারো। এই হচ্ছে তোমার ইসিনোফিল শেষ। তাহলে বেজোফিল, এই হচ্ছে ইসিনোফিল।
বুঝা গেছে ভাইয়া? ইনশাল্লাহ আশা করি সবাই পারবা। তাহলে আমাদের এই রক্তকণিকাগুলো একদম অল্প সময়ের মধ্যে আমি আঁকছি। তোমরা একটু মনোসেটটা একটু সুন্দর করে দেখে নিও, বইয়ের ছবিটার সাথে একটু আবার একটু তোমাদের নতুন এডিশনের বই একটু মিলাই নিও, কারণ বইয়ের সাথে যদি কোনো ছবি পার্থক্য হয় সেটা একটু ঝামেলা হওয়ার কারণ হতে পারে। একটু কষ্ট করে মিলাই নিও আর কি ছবিটা। হ্যাঁ, আমি তাও একটু চেক করে নিবো, কমেন্ট সেকশনে আমি জানাই দিব। তো মোটামুটি এরকম একটা স্ট্রাকচার থাকে। এবং মনোসেটটা কিন্তু আসলে লিম্ফোসাইটের চেয়ে আকার একটু বড় হয়। একটু ছবি আকার ক্ষেত্রে খেয়াল রেখো, লিম্ফোসাইট একটু ছোট হয়, মনোসেট কিন্তু তার চেয়ে আকার একটু বড় হয়, এটা একটু খেয়াল রেখো। আর অনুচক্রিকা ভাই আসলে অ্যাব্রোথেব্রো, এগুলো অ্যাব্রোথেব্রো, তুমি যা খুশি তাই আঁকবা, তাতেই নাম্বার পাবো ইনশাল্লাহ। অনুচক্রিকা কিন্তু আইকে দিয়ে এসে অ্যাটলিস্ট তুমি আঁকবা চিত্র অনুচক্রিকা, নিচে অবশ্যই লিখবা চিত্র প্লাটিলেটস বা অনুচক্রিকা। এই জায়গাটা দিয়ে দেখো আমি তোমাকে বুঝাইছি প্লাস আঁকছি, খুব বেশি সময় লাগে নাই। এখানে ইনশাল্লাহ রক্তকণিকা আঁকা শেষ। ওকে, তাহলে ভাইজান এখন ইনশাল্লাহ চলে যায় সামনেরটা, আমাদের এই ধমনী এবং শিরা। তো ধমনী শিরা আসলে আমাদের এমসিকিউতে আমাদের পার্থক্য আসতে পারে। পার্থক্য যদি ইনকেস আসে পরীক্ষায়, তখন তুমি ছবি তো কিছু না কিছু তুমি আঁকার চেষ্টা করবা, সেজন্য তুমি চেষ্টা করবা তুমি ধমনীটা একটু মোটা করে আঁকার জন্য। আমরা যখন ধমনী আঁকি, তো ধমনীর এটাকে একটু মোটা করে দিবা, দিয়ে বুঝাবা ভিতরে এই যে খেয়াল করে দেখো, ভিতরে স্পেসটা ছোট করে দিবা, ছোট করে দিয়ে তুমি কয়েকটা লেয়ার দিবা। এই যে এটাকে একটা লেয়ার দিবা, এটা একটা লেয়ার দিলাম মনে করো, এটা একটা লেয়ার, আমি কিন্তু এভাবে আঁকতেছি, কাট সেকশন আঁকতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো, এরপর আরেকটা লেয়ার দিবা, এই যে এটা আরেকটা লেয়ার দিবা, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, আর বাইরেটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, ভিতরটা ইন্টিমা। এই যে এই হচ্ছে তোমার ধমনী। ধমনীর মধ্যে তুমি দেখতে পাচ্ছ লুমেন কিন্তু খুবই ছোট, আর শিরা যখন আঁকবা, শিরা কি করবা, জাস্ট ভিতরের স্পেসটা বড় করে দিবা, বুঝছো? ভিতরের স্পেসটা বড় দিবা, এগুলো একদম পাতলা করে দিবা, একদম বাইরের স্ট্রাকচারটা একদম পাতলা করে দিবা, মোটামুটি তোমার শিরা হয়ে যাবে। সরি, বাইরের স্ট্রাকচারটা দিবে একদম পাতলা করে, তাহলে তোমার ভাইজান শিরা হয়ে যাবে। তাহলে মূল কাহিনী কিন্তু, আমি আবার বলছি, মূল কাহিনী কিন্তু এই ভিতরের এই গহ্বরটা, দেখছো? ভিতরে গহ্বরে কিন্তু মূল কাহিনী, এটা গহ্বরটা ছোট, এটা গহ্বরটা বড়। তাহলে এটা দিয়ে তুমি অন্তপক্ষে ধমনীর শিরার স্ট্রাকচারটা আঁকতে পারো, এবং তুমি মার্কিং সুন্দর করার জন্য তুমি এভাবে দাগ দিয়ে বুঝতে পারো এটা হচ্ছে তোমার ধমনী, আর এটা বুঝতে পারো এটা হচ্ছে তোমার শিরা। এই হচ্ছে তোমার শিরার লুমেনটা বড়, এটা বুঝানো। তুমি চাপালে লিখে দিবা শিরার ভিতরে লুমেনটা বড়, ভিতরে খালি জায়গাটা বড়, আর ধমনীর ভিতরে খালি জায়গাটা ছোট। বুঝতে পারছো? তাহলে ইনশাল্লাহ তোমার এই কাজটা শেষ। চলে আসি এরপরের দিকে ভাই, খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া জানো তুমি 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতেই পারে। এটা আমি একদমই দ্রুত সময় তোমাকে ইনশাল্লাহ দেখাচ্ছি, তোমরা সবাই ভালো করে তাকাও। তাহলে ভাই এই যে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আমি খুব দ্রুত সময় ইনশাল্লাহ দেখাই তোমাকে, দেখো খুব ইজি। ফার্স্টে এইভাবে ইনশাল্লাহ একটা মার্কিং করবা, এই যে এরকম একটা দিয়ে নিবা, এইভাবে দিয়ে নিলাম। দেওয়ার পরে তুমি কি করো ভাইয়া, এখানে এই বরাবর এই যে এভাবে একটা দাগ দিয়ে নিলা, এই দাগ দিয়ে তুমি এটাকে এভাবে করে দিলা, খুব ইজি কিন্তু, এতটা ইজি, রাইট? এবার এরপরেরটাও ইজি ভাই, এরপরে তুমি এইটাকে সমান্তরালে এইটা একটা দিবা, ভাই খেয়াল করো, এটার সমান্তরালে একটা দিবা, এটা একটা দিবা, ওকে? সমান্তরাল রশ্মি আঁকছি। এরপরে পেন্সিল দিয়ে রাবার দিয়ে তুমি এই ভিতরের এই জায়গাটা তুমি ক্লিয়ার করবা, এই ভিতরে এই জায়গাটাকে মুছে দিবা, এই যে ভিতরে এটা মুছে দিলাম। এতটুকু ইনশাল্লাহ আঁকা হইলে অনেক দূর হয়ে গেছে ভাই। এবার কি করবো জানো? এবার খুবই সহজ ভাই, এই যে এটা বের হয়েছে, এটা কিন্তু পালমোনারি রক্তবাহিকা, এই যেটা কি পালমোনারি রক্তবাহিকা, এইটাকে বের করে এইভাবে তোমাকে ডাবল শিট করে দিতে হবে। দুই ভাগে ভাগ করে দিছি, ক্লিয়ার? দুই ভাগে ভাগ করে দিছি, কারণ আমরা জানি দুই ফুসফুসে যাবে, ক্লিয়ার? এতটুকু রাখতে পারছো তো ইনশাল্লাহ। এবার খেয়াল করো, এই যে অংশটা বেরিয়েছে, এটা জানি আমরা এটা কিন্তু আমাদের সেই এওরটা কিন্তু ভাইয়া বের হয়ে এইভাবে কিন্তু ভাঁজ হয়, আমরা এটাকে বলি আর্চ অফ এওরটা, রাইট? এই আর্চ অফ এওরটাটা দিয়ে নিলাম, শেষ। খেলা কিন্তু অলরেডি জমে গেছে। এই যে আমাদের পালমোনারি এই যে পালমোনারি ধমনী, এই পালমোনারি ধমনী গেছে, দুই ফুসফুসে দুইটা গেছে, শেষ। পালমোনারি ধমনী দুই ফুসফুসে দুইটা চলে গেছে। আচ্ছা, তো এটা আসলে তোমার এই জায়গাটা তোমার আর কিছু দরকার নাই, এটা তুমি মুছে দাও, এটা তোমার এত দরকার নাই। তোমার মোটামুটি একটু আর্চ করতে পারলে হয়েছে, এত ঢঙের দরকার নাই, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এতটুকু আঁকা শেষ। ওকে, দেখছো ভাই কিভাবে আঁকছি? এটা জাস্ট লম্বা করে বাঁকা করে দিছি, আর এটা বের করে দুই পাশে করে দিছি। এখন যেটা হবে কি, আমি এই জায়গাটাতে আমি আঁকবো হচ্ছে আমাদের সেই বিশেষ ছবি, যেটাকে আমরা বলি এই যে সুপিরিয়র ভেনা কাভা, এই ইনফিরিয়র ভেনা কাভা, বুঝছে? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে নিছি, আমার মোটামুটি এখানকার কাজ শেষ, এই যে এখানকার কাজ শেষ। এই যে তাহলে এই হচ্ছে আমাদের মূলত, আসলে এটা হচ্ছে আমাদের মূলত, এটাই হচ্ছে আমাদের মূলত অ্যাওরটার পার্টটা। আমি কিভাবে অ্যাক্সিস আসলে সবাই দেখছো, এই যে এভাবে দিয়ে এই নামাই দিছি। এই হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, এই হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, আমাদের এই পাশের আঁকা শেষ। আচ্ছা, এবার এই পাশটা কি করবো? এই পাশে খেয়াল করে দেখো, এই পাশটাতে আমরা খুব সুন্দর, এরকম আমরা কিছু না, এই দিকে ভাগ করে দিয়ে এই দুটো দিয়ে এই ঢুকাই দিব। এখন একটু মুছে তুমি এই জায়গাটাকে একটু থলির মতো না বানাইলে
থলির মতো যদি না বানাও তাহলে তোমার এই এট্রিয়ামটা হচ্ছে না, এই থলিটা বানাই দিছো আর বাকিটা তুমি আবার যেমনি আছে এমনি করে দিচ্ছ, শেষ। এই যে তোমার কিন্তু ভাইয়া কাজ শেষ, তোমার কিন্তু ছবি আঁকা আলহামদুলিল্লাহ শেষ। তাহলে খেয়াল করো কপাটিকা গুলো সবাই খেয়াল করো, কপাটিকা গুলো সবাই তাকাও, এদিকে একটা দাগ দিবা, তাহলে এটা হচ্ছে একটা কপাটিকার অংশ বোঝাচ্ছি, এখানে একটা দাগ দিবা, এখানে একটা কপাটিকার অংশ বোঝাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের ডান অলিন্দ, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলের মাঝে ট্রাইকাসপিড কপাটিকা, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝে খেয়াল করো এখানে আছে, এখানে দাগ দিয়ে দাও, এই হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে এখানে এই হচ্ছে কপাটিকা গুলা, এই একটা দুইটা পত্র, এখানে তিনটা থাকবে, আমি ছবিতে দুইটা দেখাইছি। এই হচ্ছে তোমার ট্রাইকাসপিড কপাটিকা, এখানে ট্রাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে সেই বাইকাসপিড কপাটিকা। হয়ে গেছে কিন্তু ভাইয়া, তোমার এই গোলা দেওয়ার দরকার নাই, আমি তোমাকে বুঝাইছি জাস্ট। ওকে, তাহলে এই রাখা শেষ। এখন আমরা জানি সেমিলুনার কপাটিকা আছে, রাইট? এই যে খেয়াল করে দেখো সেমিলুনার কপাটিকাটা, এটা অনেকেই আগ থেকে একটু প্যাস্টেস লাগাই ফেলে, সেজন্য প্যাস্টেস তুমি না লাগাও, ওই জন্য খেয়াল করে দেখো। এরা তোমাদের বই যেটা করছে কি শর্টকাট একদম শর্টকাট দেখাইছে, তোমাদের কি করছে এই রেখাটাকে এক্সট্রা করে দেখায় নাই, এই রেখাটাকে এক্সট্রা করে না দেখায় তোমার ডাইরেক্ট এখানে মেরে দিছে। দেখো কি করছে, ডাইরেক্ট কি করছে, তোমার এদিক দিয়ে দুটো কপাটিকা দিয়ে দিছে, সরি এদিক দিয়ে দুটো কপাটিকা দিয়ে দিছে, এখানে একটা কপাটিকা দিছে, এখানে একটা কপাটিকা দিছে। তো তোমার এত দরকার নেই, তুমি আমি যেভাবে দেখাচ্ছি ভেবে আঁকবা, কোনো সমস্যা নাই। তুমি এই যে ইয়েলো কালার দিয়ে ধরো তুমি নামাইলা, ধমনির মুখে তোমার হচ্ছে এখানে তোমার তুমি তাকালে দেখতে পাবা এখানে হচ্ছে এটার মুখে এখানে একটা কপাটিকা দিবা, আবার এখানে মনে করো এখানে একটা কপাটিকা দিবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো ভাইয়া, কাজ কিন্তু হয়ে গেছে। কারণ আমরা জানি অ্যাওরটা, সরি এই যে পালমোনারি ধমনী, এর মুখে পালমোনারি কপাটিকা থাকে, আবার অ্যাওরটার মুখে অ্যাওরটিক কপাটিকা থাকে, কোনো সমস্যা নেই। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ছবি আঁকা শেষ। আমি একটু জিনিসগুলো বুঝাই দেই কোনটা কোথায় আছে। তাই খেয়াল করে দেখো তোমাদেরকে ভাই বলে দিই, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এগুলো আমরা সবাই বুঝছি, এটার কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এটা আমরা বুঝছি, সমস্যা নেই। এগুলো হচ্ছে পালমোনারি শিরা, এগুলো দিয়ে মূলত অক্সিজেন যুক্ত রক্ত আসে, আসার পরে এই বাইকাসপিড কপাটিকা খুলে যায়, মাইট্রাল ভালভ খুলে যায়, খুলে এদিক দিয়ে আসে, এরপরে এই অ্যাওরটা দিয়ে বের হয়ে সারা দেহে যায়। এই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তের খেলা। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান এট্রিয়ামে আসে, এই কপাটিকাটা খুলে যায় নিচের দিকে ডান ভেন্ট্রিকলে আসে, তারপরে এই পালমোনারি ধমনী দিয়ে দুই ফুসফুসে চলে যায়, এই পালমোনারি ধমনী দিয়ে সেটা পরবর্তীতে দুই ফুসফুসে চলে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ হৃৎপিণ্ড লম্বচ্ছেদ। তুমি আরেকটা সুন্দর করে যদি বাসা প্র্যাকটিস করো আর ইনশাআল্লাহ সুন্দর হবে, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের বইয়ের ছবিটা দিচ্ছে, এটা মোটামুটি আমি একটা গ্রসলি তোমাকে আঁকাই দিলাম। তাহলে বই যেটা করছে কি, আমি তোমাকে বইয়ের জিনিসটা একটু বলে দিই, অনেকে হয়তো বা ভাবতে পারবে আমি একদম এক্সাক্ট বইটা আঁকবো, সেক্ষেত্রে তুমি এগুলো একটু ছোট করে দিতে হবে, এগুলো তুমি একটু ছোট করে দিতে হবে, দিয়ে তুমি কি করবা খেয়াল করে দেখো। এক্স্যাক্টলি তুমি যদি বইটা আঁকতে চাও তাহলে তোমাকে এই যে তুমি যেটা নাম আঁকছো, দাগটা হয়ে গেল, এই যে এখানে ছিল দাগটা, এই যে এখানে একটা নামছে, রাইট? এখানে নামছে, এটা এদিকে আসছে, এই যে এটাই বরাবর আসছিল ভাইয়া, খেয়াল করে দেখো, এই যে এটা এই বরাবর আসছিল, এখানে একটা কপাটিকা তুমি দিছো, পাশাপাশি এখানে একটা কপাটিকা দিয়ে দিবা, এখানে বইয়ের কাজ শেষ। তো ওরা কি করছে, বইয়ের মধ্যে ঠিক সেম ভাবে এখানে একটা কপাটিকা দিছে, আবার এখানে একটা কপাটিকা দিয়ে জাস্ট এইভাবে দুইটা ভাগ করে দিছে। এই যে দেখো এখানে একটা কপাটিকা দিছে, দেওয়ার পরে সরি এই যে বইটা দেখাচ্ছি আর কি, জাস্ট বইটা দেখাতে গেলে একটু সময় দিতে হবে ভাইয়াকে। এই যে এখানে দেখানোর পরে ওরা কি করছে, এদিক দিয়ে নামানোর পরে ওরা একটু কাছাকাছি রেখে এদিক দিয়ে দুইটা কপাটিকা দিয়ে দিছে, এই দুইটা কপাটিকা দিয়ে দিছে, তখন এটাও একটু উপরের দিকে উঠবে, বুঝছো? তো এত দরকার নেই, ঢঙের দরকার নেই, তোমার যেভাবে দেখাইছি এভাবে তুমি করতে পারো। এখন আসি, এবার এটা মোটামুটি হয়েছে যে আমাদের এটা মোটামুটি নামছে, তো এটা আসলে এই বরাবর নামবে, এটা আসলে এই বরাবর নামবে, এই যে এটা আসলে এই বরাবর নামবে, ক্লাস চলো বন্ধু, আচ্ছা এই বরাবর নামবে, এবং মোটামুটি চলো তুমি এতটুকু দিয়ে দিলে কাজ হচ্ছে। তো আসলে এখানে কেন এই ছবিটা এরকম হচ্ছে, কারণ আমরা কিন্তু এই জায়গাটা ফিল আপ করে নেই, এটা ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করলে মোটামুটি এখানে তোমার কাজগুলো ইজি গুছে যাবে। এই যে এটা ভেন্ট্রিকলটা ফিল আপ করতে হবে, কারণ আমরা জানি ভেন্ট্রিকলের প্রাচীর কিন্তু মোটা হয়, লেফট ভেন্ট্রিকল সবচেয়ে বেশি পুরু হয়, কেন? কারণ এটা চাপ দিলে রক্তটা সারা দেহে যায়, তো এই জন্য এটা অবশ্যই অনেক বেশি পুরু হইতে হবে। তো মোটামুটি ইনশাল্লাহ এতটুকু ভাইয়া এনাফ। তো এটা যখন তুমি পুরু করে রাখবা, অটোমেটিক্যালি তোমার কপাটে এগুলো এদিকে দেওয়াটা ইজি হয়ে যাবে, দুই পাশে কপাটেকে দেওয়াটা ইজি হয়ে যাবে, বুঝছো? তখন তোমার এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এই যে এই একটা ঢুকছে, এক লাইন ঢুকছে, তখন তোমার ছবিটা একদম বইয়ের মতোই হবে। তো এই জন্য এই মোটা জিনিসটা আগে দিয়ে নিবা, তাহলে তোমার ছবিটা আরো ইজি হবে। এই পুরুত্বটা একটু সুন্দর করে দিও, এটা একটু বেশি পুরো দিও, এটা একটু বেশি মোটা দিও, কারণ এটা বেশি জোরে পাম্প করে বলেই রক্তটা পুরো বডিতে যেতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের শেষ, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হৃৎপিণ্ডে তোমরা জানো মায়োজেনিক নিয়ন্ত্রণে খুবই ইম্পর্টেন্ট সাইনোএট্রিয়াল নোড, এখানে থাকে সাইনোএট্রিয়াল নোড, এখানে থাকে দেখবে এট্রিওভেন্ট্রিকুলার নোড, এভাবে আসে উদ্দীপনা। তারপর এখানে হচ্ছে তোমার
বান্ডেল অফ হিজ বান্ডেল অফ হিজ হয়ে এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু, রাইট? এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু। তো এই যে বান্ডেল অফ হিজ পার্কিনজি তন্তু। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা যদি পরীক্ষায় এটা আসে, মায়োজেনিক নিয়ন্ত্রণ আসে, আমি কি এইভাবে আবার ছবিটা আঁকবো? কঠিন ভাই। এই জন্য আমি যেটা বলি, তুমি যদি ইনকেস মায়োজেনিক নিয়ন্ত্রণ আসে, এত ঢঙের দরকার নাই, তুমি শর্টকাট একটা হার্ট আঁকবা, এইরকম একটা শর্টকাট হার্ট আঁকবা। কারণ মায়োজেনিক নিয়ন্ত্রণ তোমার হার্টের ছবির থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসগুলো বুঝা, যে কোনটা কোনটা আসলে তোমার ইয়েতে আছে, মূলত কি কি আছে, এই জিনিসটা বুঝা ইম্পর্টেন্ট। এই জন্য এখানে মনে রাখবেন, এটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, এটা হচ্ছে এদিকে এট্রিওভেন্ট্রিকুলার নোড। এগুলো সুন্দর করে মার্কিং করতে পারলে ইনশাল্লাহ হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, এটা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড। এইভাবে উদ্দীপনা আসবে এই বরাবর, ওকে। এরপর এই হচ্ছে বান্ডেল অফ হিজ হয়ে এই যে রাইট বান্ডেল লেফট বান্ডেল ভাগ হয়ে এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু। এইটা ইনশাল্লাহ এইভাবে ছবি আঁকলেও তোমার কাজ হয়ে যাবে, মনে রাখবা। ছবি ইনশাল্লাহ আঁকবা ভাইয়া। তাহলে এই হচ্ছে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। আর লাস্টে ভাইয়া এটা হচ্ছে তোমার পার্কিনজি তন্তু। এ হচ্ছে ভাইয়া তোমার পার্কিনজি তন্তু। ইনশাল্লাহ কাজ শেষ, বুঝা গেছে ভাইজান? কাজ ইনশাল্লাহ শেষ। এতটুকু ইনশাল্লাহ আঁকবা, নিচে লিখবা চিত্র মায়োজেনিক নিয়ন্ত্রণ, চিত্র মায়োজেনিক নিয়ন্ত্রণ। অ্যাটলিস্ট এই ছবিটা হলে ইনশাল্লাহ আঁকবা। তোমাদেরকে ভাই ক্লাসে পড়াইছি, এটা অবশ্যই ফ্লোচার্ট আকারে দিবা। সাইনোএট্রিয়াল নোড থেকে টান দিয়ে এট্রিওভেন্ট্রিকুলার নোড, টান দিয়ে এই বান্ডেল অফ হিজ, টান দিয়ে পার্কিনজি তন্তু। এই ফরম্যাটে অবশ্যই ফ্লোচার্ট, অবশ্যই ফ্লোচার্ট আকারে দিবা। এই ক্লাসটা ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আপলোড হবে, যাতে দরকার 2x স্পিডে দেখতে পারবা। শ্বসন শ্বাসক্রিয়া থেকে আমাদের এটা মানুষের ফুসফুস এই পর্যন্ত খুব মানে বেশি আসে এমন না, তারপর আমরা ইনশাল্লাহ পরে রাখবো, যদি চলে আসে যেন ভুল না হয়। ফার্স্টে ষড়যন্ত্রটা এত ডঙের দরকার নাই, এভাবে টান দিয়ে তুমি বুঝে দিবা যে এখানে ষড়যন্ত্র আছে, এইভাবে তুমি দিয়ে জিনিসটাকে আইডেন্টিফাই করে আলাদা করে দিলে, এখানে অনেক ধরনের তরুণ আছে থাকে, তো এই ষড়যন্ত্র মোটামুটি আঁকার পরে তুমি সুন্দর করে লম্বা করে নামাই দিবা। এই হচ্ছে তোমার ট্রাকিয়া। ট্রাকিয়াতে রিং থাকে, সি আকৃতির রিং থাকে, তো রিংগুলো ভাই দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখো এই একটা নামাইছি, ডান দিকে একটু ছোট হয়, বাম দিকে একটু বড় হয়, মানে বাম দিকে একটু বড় হয়, কারণ কি বাম দিকে হার্ট থাকে। তো হার্ট থাকার কারণে এটা একটু বড় হবে, একটু দূরে হবে। তো এই হচ্ছে তোমার বাম ফুসফুস, মনে করো এই হচ্ছে বাম ফুসফুস, এই হচ্ছে তোমার ডান ফুসফুস, ওকে। এই হচ্ছে ডান বাম ফুসফুস 2 খণ্ড, ডান ফুসফুস 3 খণ্ড। আর খণ্ড মনে দরকার নাই, আমরা এখন মেন জিনিসে আসি। আচ্ছা, এই যে তুমি ট্রাকিয়াটা ভাগ হয়ে গেল, এটা হচ্ছে ব্রঙ্কাস। এগুলো কি প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস ছবি তুমি ভালো করে সবাই খেয়াল করে দেখো, এখানে যেহেতু ডান ফুসফুস 3টা খণ্ড, তো 3 ভাগে ভাগ হবে, বাম ফুসফুস 2টা ভাগে ভাগ হবে। তাহলে এটা এসে ফার্স্টে এই বরাবর একটা বড় ভাগ হইলো, তারপর এই বরাবর এসে মূলত এখানে 2টা ভাগে ভাগ হয়েছে, যদিও বোঝা যাচ্ছে না। এখানে এসে এই যে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। তো এরপরে তুমি অনেকগুলো ভাগ চালিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর যা ইচ্ছা তা করো, কিন্তু ফার্স্টের দিকে জিনিসগুলো তুমি ঠিক রেখো, ঠিক আছে? এগুলো তুমি এরপর যা ইচ্ছা তা করো, এগুলো নিয়ে কোনো আপত্তি নেই। এখানে মোটামুটি সেম, তুমি সুন্দর করে ভাগ করে দাও। ভাগ করে ইনশাল্লাহ দিলা মনে করে, তারপর তুমি যা ইচ্ছা তা আঁকো, সমস্যা নেই, ওকে। ইনশাল্লাহ কোনো প্যারা নেই, এগুলো তুমি তোমার মতো করে সুন্দর করে তুমি ব্রঙ্কিল সেটা এঁকে দাও। এই জিনিসটা মার্কিং করে দিবা। চিত্র ষড়যন্ত্র, এটা হচ্ছে তোমার চিত্র ষড়যন্ত্র, এটা হচ্ছে তোমার ট্রাকিয়া, এই হচ্ছে তোমার ট্রাকিয়া, এই হচ্ছে তোমার ফুসফুস 2টা, ডান ফুসফুস বাম ফুসফুস, এটা উল্লেখ করে দিও। এই হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, এই হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, এই হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। শেষ, বুঝছো? খুব বেশি দিয়ে একদম নিখুঁত হতে হবে এমন না, মোটামুটি ইনশাল্লাহ আঁকলে হবে। কিন্তু অবশ্যই আল্লাহর রাস্তায় লিখে দিও চিত্র ফুসফুস, চিত্র মানুষের ফুসফুস বা ব্রঙ্কিয়াল ট্রি, যেটা তোমার পরীক্ষা আসে, ওটা ইনশাল্লাহ উল্লেখ করে দিও। এবং শ্বসন রিলেটেড কোনো কিছু প্রশ্ন আসলেই তুমি ফুসফুসের ছবিটা এঁকে দিও, শর্টকাট এঁকে দিও, এত সুন্দর হতে হবে দরকার নাই। মোটামুটি করে এভাবে ইনশাল্লাহ দিয়ে তুমি ভাগ করে 2টা ভাগে ভাগ করে দিয়ে 2টা ফুসফুস এঁকে দিও। শ্বসন রিলেটেড কিছু আসলে ছবি না পাইলে এরকম একটা ছবি এঁকে দিও, তাহলে ইনশাল্লাহ তোমার মানে ওই নাম্বারটা, ঘ নাম্বারটা ইনশাল্লাহ 4-4 পাওয়ার মতো প্রশ্ন তুমি উত্তর করে আসতে পারবা। আচ্ছা, ক্লাস বেশি বড় করবো না ভাই, কারণ তোমাদের পরীক্ষা। তো ইনশাল্লাহ খেয়াল করে দেখো, এলভিউলাসের গঠন পরীক্ষা আসতে পারে। এলভিউলাসের গঠন যদি পরীক্ষা আসে, খুবই ইজি ভাই, কোনো ঝামেলা নাই। ফার্স্টে এরকম একটা এই একটা শেপ দিবা, এটা অ্যাব্রোথোপ শেপ মনে হইলো, আসলে কিন্তু অনেকটা দেখো, টাকা দেখো অনেকটা 4 কোণের একটা ভাব আছে। তো এরকম একটা শেপ দিবা, দেওয়ার পরে এরপরে তুমি বাকিগুলো আঁকবা। দেখো এখানে তুমি এটা দিলা, এখানে তুমি এটা দিলা, এখানে তুমি এটা দিলা, এখানে তুমি এটা দিলা, এখানে তুমি এটা দিলা। আমার কোনো কঠিন কিছু ঝামেলা হয় নাই, শেষ, ঠিক আছে? আচ্ছা, এবার সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষটা আগে দিয়ে নিবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? তোমার এলভিউলাস আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ, তোমরা জানো সবাই, এটা পড়ছো এমসিকিউতে। সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ, সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ, এটা আগে দিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এবার দেখো এলভিউলাসের অভ্যন্তরে কিন্তু ম্যাক্রোফেজ থাকে। তো এই যে অ্যাব্রোথোপ করে, এই হচ্ছে ম্যাক্রোফেজ, এলভিউলার ম্যাক্রোফেজ। এলভিউলাসের অভ্যন্তরে ম্যাক্রোফেজ থাকে, এই হচ্ছে এলভিউলার ম্যাক্রোফেজ। এবার তুমি বাদ বাকি যা ইচ্ছা তা দাও, এটা তোমার কোনো সমস্যা নাই। যেন আমি এখানে কোষ দিব, অবশ্যই কোষ তো থাকেই। এই হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, দিলাম কোষ। এই হচ্ছে স্কোয়ামাস বা আইশাকার এপিথেলিয়াম। আমরা জানি এলভিউলাসের মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে বা আইশাকার এপিথেলিয়াম থাকে। আমি কোষ দিয়ে নিলাম। এবার বাকিটা ভাই তুমি যা ইচ্ছা দাও, দিলে দাও, না দিলে নাই, খুব বেশি ম্যাটার করে না। তুমি যে শ্বেতরক্তকণিকা এগুলো দিয়ে নিও, শ্বেতরক্তকণিকা দিতে পারো চাইলে, হ্যাঁ। এবার ধরো কোষিক নালী দিতে পারো, এই যে এভাবে কোষিক নালী দিতে পারো,
লোহিত রক্তকণিকা দিতে পারো, এগুলো তুমি তোমার মতো করে দাও, এগুলো কোনো সমস্যা নেই। এগুলো কোথাও তুমি কোষিক নালী দাও, এগুলো তোমার ইচ্ছা মতো দাও, হ্যাঁ, এগুলো নিয়ে কোনো বদার কিছু না, আলাদাভাবে কেউ বদারও হবে না। তাহলে মেইন জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, তো আমার ছবিতে মেইন জিনিসগুলো থাকলে এটা ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমার সেই চিত্র এলভিউলাস, এই কিন্তু আমার এলভিউলাস, এটা মার্ক করে দিও কিন্তু, এটা কিন্তু এলভিউলাস, এইটা চিত্র এলভিউলাস, চিত্র আমার এলভিউলাসের গঠন, চিত্র এলভিউলাসের গঠন। ভিতরে এই খালি জায়গাটাই কিন্তু আসলে এলভিউলাসের সেই মেইন স্ট্রাকচারটা, চারপাশে বাকিগুলো আছে। তাহলে আমার এখানে কিন্তু ভালো মতো জোর দিতে হবে এই সারফেক্টর নিঃসরণকারী কোষ এবং একই সাথে ম্যাক্রোফেজ, এলভিউলার ম্যাক্রোফেজ, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তো ফুসফুসের মধ্যেও ম্যাক্রোফেজ আছে, যকৃতের মধ্যে আছে, তোমরা জানো যকৃতের ম্যাক্রোফেজকে বলে কাফার কোষ, আর ফুসফুসের ম্যাক্রোফেজকে বলে এলভিউলার ম্যাক্রোফেজ। এরকম ম্যাক্রোফেজ যখন এক এক জায়গায় থাকে তার এক একটা নাম হয়। লাস্টে তুমি এখানে কিছু কোলাজেন তন্তু দিয়ে দিতে পারো যদি তোমার হাতে সময় থাকে বা মনে থাকে। এই হচ্ছে কোলাজেন তন্তু, ইলাস্টিন তন্তু আছে, কোলাজেন তন্তু আছে, তুমি যা খুশি তা দিতে পারো, সমস্যা নেই। ইলাস্টিন এবং কোলাজেন তুমি যেটা যেটা মার্ক করো এটা কোনো ব্যাপার না, বুঝছো? ইলাস্টিন তন্তু, কোলাজেন তন্তু তুমি মার্ক করে দিতে পারো। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এলভিউলাস আঁকা শেষ। তো ভাই এটা খুবই ফাস্ট রাখছি, তোমরা আশা করি বুঝতে পারছো। আমার জিনিসটা তোমার খেয়াল করে দেখবা, ফার্স্ট টাইম এরকম একটা শেপ দিছি, এরকম একটা নর্মাল অ্যাব্রোথোবার শেপ দিছি, দেওয়ার পর আমি এখানে ফার্স্টে আমি যে এগুলো ঠিক করে নিছি, এগুলো আমি আমার মতো করে নিছি, কোনো সমস্যা নেই। করার পর আমি এখানে একটা সারফেক্টর নিঃসরণকারী কোষ আঁকছি, এখানে আমি একটা ম্যাক্রোফেজ আঁকছি, রাইট, এখানে ম্যাক্রোফেজ আঁকছি। এরপর হচ্ছে এখানে তোমার আমি কয়েকটা কোষ এঁকে নিছি, এটা তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম যে থাকে এটা বোঝানোর জন্য আইসাকার এপিথেলিয়াম এঁকে নিছি। এরপর এখানে কৌশিক নালী বা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, এগুলো আমি ইচ্ছা মতো দিয়ে নিছি। তাহলে আমার এলভিউলাস আঁকা কিন্তু সহজ, এটাকে অবশ্যই মার্ক করতে হবে, চিত্র এলভিউলাস, চিত্র এটা ম্যাক্রোফেজ, এটা হচ্ছে সারফেক্টর নিঃসরণকারী কোষ, চিত্র এলভিউলাস, এটা সুন্দর করে ইনশাআল্লাহ লিখতে হবে। এবং আমি তোমাকে যেভাবে বুঝে দিছি এভাবে ইনশাআল্লাহ লিখলে তোমার সমস্যা হবে না। সবাই আশা করি ভাই এটা বুঝতে পারছো, রাইট? আচ্ছা, চলে আসি এবার সামনের দিকে। চলন এবং চলনা থেকে খুব বেশি প্রশ্ন না, কিন্তু কশরুকা মাঝে মধ্যে চলে আসে, আদর্শ কশরুকা চলে আসলে পরীক্ষা কিভাবে আঁকবা খেয়াল করে দেখো। ফার্স্টে একটা লাভ শেপে এবারে দিবে, লাভ একটা জাস্ট লাভ আঁকবা, বুঝছো? লাভ তো সবাই আঁকতে পারো কম বেশ, আমার লাভটা একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা নেই, আমি আর সংরক্ষণ ঠিক করবো না, কারণ এটা হচ্ছে মূলত ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, তো এটাকে ডাবল লেয়ার দিবা, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল বডি। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে এগুলো আঁকার জন্য ভাই সিস্টেমটা খেয়াল করো, ভাইয়ার সিস্টেম খেয়াল করো। ফার্স্টে এখান থেকে এভাবে গিয়ে তুমি এরকম একটা দিবা, বুঝছো? খেয়াল করো, এরকম, আরে এখান থেকে এভাবে দিয়ে তুমি এরকম একটা এভাবে একটা দিচ্ছ, আবার ঠিক এভাবে ওখানে একটা বের হয়, তুমি আবার এরকম একটা এভাবে দিলা, দেওয়ার পরে এটাকে এভাবে বাড়ায় তুমি এইভাবে একটা লম্বা করে এগিয়ে দিবা, তোমার কিন্তু মেইন জিনিস আঁকা শেষ ভাই, এই প্রসেস আঁকা শেষ। এটাকে বলে স্পাইনাস প্রসেস, আর এগুলোকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস, এগুলোকে বলে ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, আর এটাকে বলে স্পাইনাস প্রসেস। এটা হচ্ছে স্পাইনাস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ওকে, দুইটা প্রসেস ভাই এঁকে ফেললাম, একটা স্পাইনাস প্রসেস, একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ডান ইনশাআল্লাহ। এবার দেখো মাঝখানে কিন্তু গহ্বর আছে ভাই, এই গহ্বরটা দিতেই হবে, এই যে ভার্টিব্রাল যে ফোরামেন, সেই ফোরামেনটা ভাই দিয়ে নিলাম। ফোরামেনটা দেওয়ার পরে এবার বাকি জিনিসগুলো তুমি চাইলে দিতে পারো, এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস থাকে, এরকম কিছু আর্টিকুলার প্রসেস থাকে, এটা নিয়ে খুব বেশি বদলানোর দরকার নেই, কারণ এটা হচ্ছে 3D তে ভালো বোঝা যায়, তো মোটামুটি তুমি যে দিতে পারো ভালো, না দিতে পারো সমস্যা নেই। এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, দিলে ভালো আর কি, আর্টিকুলার প্রসেস। এটা দিয়ে মূলত এটা উপরেও থাকে নিচেও থাকে, এটা দিয়ে মূলত একটার সাথে আরেকটা ভার্টিব্রা কানেকশন পায়। ওকে, তাহলে এই হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন বা ছিদ্র, এটাই একটার উপরে একটা বসে পুরো ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে, নিউরাল ছিদ্র আর কি, এটার মধ্যে দিয়ে মূলত তোমার ওই স্পাইনাল কর্ডটা নিচের দিকে নামে। আলহামদুলিল্লাহ আমাদের এটাও শেষ, চিত্র আদর্শ কশরুকা, ঠিক আছে, চিত্র একটা আদর্শ কশরুকা ভাইয়া এঁকে দিলাম। এবং আমি যেভাবে রাখছি তুমি জাস্ট আমার জিনিসটা ফলো করো, পজ দিয়ে আঁকো, ইনশাল্লাহ ভালো করবা, বুঝছো ভাইয়া? ফার্স্ট লাভ শেপ দিছি, তারপরে দুইটা এরকম করে দিছি, তারপরে দুটো লম্বা করে লাগাই দিছি, মাঝখানে ছিদ্র দিছি, মেইন জিনিস আঁকা শেষ। এই প্রসেসগুলো হচ্ছে ভার্টিব্রাল এই এক্সট্রা যে অংশগুলো, আর এটা হচ্ছে মেইন বডিটা, ভার্টিব্রাল বডি, পুরোটাই হাড্ডি। আচ্ছা, এবার আসি খুবই ইম্পর্টেন্ট হ্যাবাসিয়ান তন্ত্র। হ্যাবাসিয়ান তন্ত্র পরীক্ষা আসতে পারে, হ্যাবাসিয়ান তন্ত্র আসলে অবশ্যই কম্পাস ইউজ করবা। কম্পাস দিয়ে দেখো ফার্স্টে একটা আমি গোলা, ফার্স্টে একটা ছোট ভিতরে গোলা দিয়ে নিলাম, এই গোলাটা থাকুক, এরপরে আমি অনেকগুলো এরকম করে গোলা লেয়ার দিয়ে নিব, একটা আমি ধরো উপর দিয়ে আরেকটা দিলাম, দুইটা, তাহলে তুমি উপর দিয়ে আরেকটা, তারপর তিনটা, এর বেশি দেওয়ার দরকার নেই, খুব বেশি দিতে গেলে পরীক্ষায় অনেক সময় নষ্ট হবে, একটু বড় করতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, দিয়ে নিলাম কয়েকটা ল্যামিলি। আরে এরকম একটু উল্টাপাল্টা হয়েছে না, পারফেক্টলি বসে নাই। আচ্ছা, মোটামুটি হয়েছে। এখন খেয়াল করে দেখো, এই হচ্ছে আমরা জানি 5 থেকে 15টা স্তর থাকে, এগুলোকে আমরা বলি ল্যামিলি, এটাকে আমরা কি বলি? ল্যামিলি। আর একদম মাঝখানে এটাকে বলে হ্যাবাসিয়ান নালী। এই হ্যাবাসিয়ান নালীর মধ্যে ধমনী, শিরা এবং একই সাথে স্নায়ু, তিনটা জিনিস দিয়ে নিবা, ধমনী, শিরা, স্নায়ু দিয়ে নিবা। ধমনীর বেলায় ধমনীটা যেহেতু পুরু থাকে, মাঝখানে গ্যাপটা কম থাকে, এই জন্য ডাবল লেয়ার দিয়ে নিবা। তাহলে এটা হচ্ছে ধমনী ভাই, খেয়াল করো, এটা হচ্ছে ধমনী,
এই মনে করো শিরা, শিরা আমি একটু বোঝানোর জন্য লিখলাম, আর এটা হচ্ছে তোমার মনে করো স্নায়ু, কারণ তিনটা জিনিস তো লাগবে তাই না, ধমনী শিরা স্নায়ু তো লাগবেই। আর এই যে স্পেসটা পুরোটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। তাহলে এটাই হচ্ছে সেই হ্যাবার্সিয়ান নালী, এটাই হচ্ছে সেই হ্যাবার্সিয়ান নালী, এটাই হচ্ছে ভাইজান সেই হ্যাবার্সিয়ান নালী। ওকে, তো এটা হচ্ছে ইনশাল্লাহ হ্যাবার্সিয়ান নালী। ওকে, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। এবার আমরা কিছু স্পেস আঁকবো, স্পেস বলতে আমরা সরাসরি কোষ এঁকে দিব। দেখো এখানে এই যে কিছু স্পেসের মধ্যে থাকে, এগুলোর মধ্যে মূলত কোষ থাকে, এগুলো এভাবে সরাসরি কোষ এঁকে দিবা। এত স্পেস দেওয়ার সময় নেই, খুব বেশি আঁকতে দেবো না ভাই, সময় তোমার জায়গায়, তোমার কিন্তু সময় এমন রাখো। তো খুব বেশি আঁকতে দেবো না, আমার তো বেশি বাজে হয়ে যাচ্ছে, খুব বেশি আঁকতে দেবো না, কারণ তোমার এত সময় নাই, মাথা রাখতে হবে। হ্যাঁ, তো খুব বেশি আঁকতে দেবো না, ওই যেভাবে কার্ভ করা আছে কার্ভের সাথে মিলিয়ে তুমি আঁকো, যেভাবে কার্ভ করা আছে এই কার্ভের সাথে মিলিয়ে তুমি আঁকবা, এই কার্ভের সাথে মিলিয়ে আঁকলে তোমার সময়টা বেঁচে যাবে। তো যেভাবে কার্ভ করা আছে কার্ভের সাথে মিলিয়ে এঁকে দিও, এত পারফেক্ট হইতে হবে না, যেভাবে আছে এই কার্ভের সাথে মিলে এঁকে দিও। এগুলোকে বলা হয় অস্থিকোষ। আমরা জানি অস্থিকোষের নাম হচ্ছে অস্টিওসাইট। এরা যে গহ্বরে অবস্থান করে, এই গহ্বরটাকে বলা হয় লেকুনা। এরা মূলত লেকুনা নামক গহ্বরে অবস্থান করে, এগুলোকে বলে অস্থিকোষ। এগুলোকে কি বলে ভাইয়া? এগুলোকে বলে অস্থিকোষ বা অস্টিওসাইট। এগুলোকে বলে অস্থিকোষ, অস্থিকোষ বা অস্টিওসাইট, অস্টিওসাইট। এরা যে গহ্বরে অবস্থান করে এই গহ্বরটাকে বলা হয় লেকুনা। এরা যে গহ্বরে অবস্থান করে গহ্বরটাকে বলে লেকুনা। এবং এরা পরস্পর কিন্তু এরকম করে নালীর মতো অংশ দিয়ে কানেকশন থাকে, এই কানেকশনগুলোকে বলে ক্যানালিকুলি। নালীর মতো যেগুলোতে কানেকশন থাকে এগুলোকে বলে ক্যানালিকুলি, এগুলোকে বলা হয় ক্যানালিকুলি। এই যে নালীর মতো কানেকশন, এটাকে বলা হয় ক্যানালিকুলি। বুঝা গেছে ভাইয়া? এই নালীর মতো কানেকশন এগুলোকে বলা হয় কি? ক্যানালিকুলি। ওকে, এই যে সো এগুলো থেকে যে নালীর মতো কানেকশন এগুলোকে বলা হয় ক্যানালিকুলি। সো এগুলো কয়েকটা দাগ টাগ দিয়ে দিবা, কয়েকটা দাগ টাগ দিয়ে দিলে ইনশাল্লাহ এনাফ, খুব বেশি দিতে হবে এমন না, দাগ দাগ থাকলে বোঝা যাবে। জাস্ট কয়েকটা দাগ দিয়ে তুমি দাগগুলোকে টান দিয়ে লিখে দিও, এই হচ্ছে ক্যানালিকুলি। এগুলোর মাধ্যমে মূলত সংযোগ থাকে, ঠিক আছে? তো এরকম একটা এঁকে দিলে চিত্র আমাদের হ্যাবার্সিয়ান তন্ত্র আলহামদুলিল্লাহ কমপ্লিট। চিত্র হ্যাবার্সিয়ান তন্ত্র শেষ, চিত্র হ্যাবার্সিয়ান তন্ত্র আমাদের আঁকা আলহামদুলিল্লাহ শেষ। বুঝতে পারছেন? হ্যাবার্সিয়ান তন্ত্র আমাদের আলহামদুলিল্লাহ আঁকা শেষ। এখন আসি ভাইয়া, আমরা এই হিউমেরাস ফিমার ভাইয়া আঁকাইছি, পরীক্ষা আসতে পারে। হিউমেরাস আঁকাটা খুবই সহজ, একটা গোলা দিবা, দেওয়ার পরে কোনো স্পেস রাখবা না, ডাইরেক্ট এটা লম্বা করে নামাই দিবা। এই যে গোলা দিলা, এরপরে তুমি লম্বা করে নামাই দিবা। নামাই দেওয়ার পরে এটাকে এই পাশে একটু এর পাশে একটু এরকম করবা, তারপর একটা চাকা আঁকবা, চাকা এরকম একটা চাকা আঁকবা, এরকম চাকার মতো এরকম একটা আঁকবা। আঁকার পরে এবার এটাকে লাগাই দিবে, লাগাই দিবা, তোমার হিউমেরাস আঁকা শেষ। হিউমেরাস আঁকা শেষ। খেয়াল করে দেখো, হিউমেরাসের এটাকে বলা হয় মস্তক বা মাথা, মস্তক বা মাথা। এবার খেয়াল করো, এটাকে বলা হয়, এই যে একটু বড় উঁচু যেটা, এটাকে বলে বড় টিউবারকল। বড় টিউবারকল, তোমরা জানো হিউম্যানাসের মধ্যে টিউবারকল থাকে, আর এইটা একটু উঁচু থাকে, এটাকে বলে ছোট টিউবারকল। ছোট টিউবারকল এইটা হচ্ছে তার, এখানে একটা খসখসে অংশ থাকে, এটাকে বলে ডেলটয়েড রিজ। ডেলটয়েড রিজ, এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবা, এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। এটা খসখসে জায়গা, এখানে মূলত ডেলটয়েড পেশি সংযুক্ত থাকে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে তেমন এখানে দরকার নাই। এই যে এটা বলছি, এটা হচ্ছে টকলিয়া, আর ওগুলো মনে রাখতে পারলে বলতাম, বাট এখন আমি পরীক্ষা আগে তোমাকে বার্ডেন দিব না। আর এই জায়গাটা হচ্ছে এপিকন্ডাইল, এই জায়গাটা হচ্ছে এপিকন্ডাইল, এপিকন্ডাইল, ঠিক আছে? চিত্র আমাদের আলহামদুলিল্লাহ হিউমেরাস আঁকা শেষ, হিউমেরাস আঁকা শেষ। ওকে, তার এখানে দুইটা গ্রীবা আছে ভাইয়া, এই জায়গায় এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রীবা, আর এই জায়গা থেকে সার্জিক্যাল গ্রীবা। চাইলে উল্লেখ করতে পারো, যেহেতু এগুলো খুবই ইম্পর্টেন্ট, না চাইলেও সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ চিত্র হিউমেরাস আঁকা শেষ। অবশ্যই নিচে লিখতে হবে চিত্র হিউমেরাস। তুমি কিভাবে ভালো নাম্বার পাবা সব আমি উল্লেখ করে দিছি, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করা তোমার দায়িত্ব। এবার দেখো ভাইয়া, ফিমারের ছবিটা কিন্তু একটু ইন্টারেস্টিং। এখানে গোলা দিবা, দেওয়ার পরে এটাকে লম্বা করে নিচে দিকে নামাবা, এটা গলাটা বড়, ঘাটটা বড়। এরপরে তুমি এটাকে এইভাবে তুমি বডিটাকে নামাবা, এই যে, ঠিক আছে? এরপরে তুমি বডিটাকে এভাবে নামাবা। নামানোর পরে খেয়াল করে দেখো, নামানোর পরে এখানে দুইটা পায়ের মতো অংশ দিবা, এই যে পায়ের মতো অংশ, এই যে এরকম গোলা গোলা দুটো দিবা। দেওয়ার পরে এরপরে তুমি এটা এদিকে লাগাই দিবা। কাজ শেষ, আপাতত ফিমার আঁকা শেষ। তাহলে ফিমারে খেয়াল করে দেখো ভাইয়া, এটা হচ্ছে মস্তক, কোনো সন্দেহ নাই, এবং এটা হচ্ছে তার গ্রীবা, এবং গ্রীবাটা বড়, ঘাটটা বড়, দেখছো? একটাকে বলছি, এটা পার্থক্য কিন্তু খেয়াল রাখবা, গ্রীবাটা বড়। এবং খেয়াল করে দেখো, এটাকে বলে বড় ট্রোকেন্টর। ট্রোকেন্টর, ফিমারে থাকে ট্রোকেন্টর, ফিমারে থাকে ট্রোকেন্টর, আর এটা হচ্ছে ছোট ট্রোকেন্টর, ছোট ট্রোকেন্টর। বুঝা গেছে ইনশাল্লাহ? তাহলে উপরটা বড় ট্রোকেন্টর, নিচেরটা ছোট ট্রোকেন্টর। এটা তার নর্মাল দেহ। একইভাবে এই হিউম্যানাসেও কিন্তু এটা ছিল তার নর্মাল দেহ, এটা নর্মাল দেহ, চাইলে মার্ক করতে পারো। ওকে, তাহলে বড় ট্রোকেন্টর, ছোট ট্রোকেন্টর আঁকা শেষ, দেহ আঁকা শেষ। লাস্টে দিয়ে তুমি হচ্ছে কন্ডাইল দিয়ে দিতে পারো, এই দুটো হচ্ছে কন্ডাইল, এই দুটো হচ্ছে কন্ডাইল, আর যথারীতি আগের মতোই সাইডেরটা হচ্ছে এপিকন্ডাইল। তো এইগুলো কমন বলে ভাইয়া এগুলো দেখাচ্ছি, যেন তোমার ইজিলি তুমি এটা আঁকতে পারো বা লিখতে পারো। চিত্র ফিমার, আলহামদুলিল্লাহ ফিমার আঁকা শেষ, আলহামদুলিল্লাহ ফিমার আঁকা আমাদের শেষ। ইনশাল্লাহ সবাই আশা করি পারবা।
ভাইয়া বুঝছো তো? ভাইয়া অনেক দ্রুততম সময় ইনশাল্লাহ দেখাইছি, কারণ তুমি এগুলো দেখতে বেশি সময় লাগে না, প্রয়োজন তুমি পজ করে ব্যাকে গিয়ে আবার দেখো, কিন্তু ইনশাল্লাহ তুমি সবগুলো আঁকতে পারবা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট গুলো ভাই এখানে আছে। ছবি আনতে চাইলে সবগুলোই আনা যায়, কারণ পরীক্ষার হলে তো আসলে কখনোই বলা যায় না যে কোনটা 100% কমন আসবে, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বারবার আসে এগুলো আমি তোমাকে স্পেসিফিক ভাবে দেখাই দিলাম, এবং ইনশাল্লাহ এগুলোর মধ্যে তুমি কিছু না কিছু প্রশ্ন পাবা ইনশাল্লাহ। ওকে, আশা করা যায়, কারণ এগুলো অনেকবার আসছে বিগত বছরগুলোতে, এই জন্য এগুলোকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া। আমাদের আলহামদুলিল্লাহ লাস্টের দিকে চলে আসছে আমরা একদম। পেশিতন্ত্র যদি আসে, ঐচ্ছিক পেশি যদি বলে, ভাই খেয়াল করো, ঐচ্ছিক পেশি বললে জাস্ট এভাবে লম্বা লম্বা করে কিছু পেশি দিয়ে দিবা। ঐচ্ছিক পেশি বেলা কোনো কিছু চিন্তা করতে হবে না, কিন্তু খালি এটা চিন্তা করবা একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকবে, একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকবে, একটা পেশির মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকবে, এটা একটু ফলো করবা। চিত্র ঐচ্ছিক পেশি, কোনো ব্রাঞ্চ নাই, কিচ্ছু নাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি। এবং দেখছো একটার মধ্যে কিন্তু অসংখ্য নিউক্লিয়াস আছে। অনিচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতি, সো এভাবে এই একটা মাকু আকৃতির, এই একটা দিলা, এই একটা দিলা, আবার এই একটা দিলা, এই যে শেষ আমার অনিচ্ছিক পেশি আঁকা শেষ। দেখছো ভাই কিভাবে আঁকছি? পার্থক্য আসলেও ছবি দিবা, মনে রাখবা পার্থক্য আসলেও এক্ষেত্রে অবশ্যই তুমি ছবি দিবা। চিত্র অনিচ্ছিক পেশি আলহামদুলিল্লাহ হয়ে গেল, অনিচ্ছিক পেশি। এবার দেখি লাস্ট হচ্ছে ভাই হৃৎপেশি। হৃৎপেশি কিভাবে আঁকবো এটার বেলা একটু খেয়াল রাখতে হবে। এভাবে দাগ দিয়ে ব্রাঞ্চ দিতে হবে, ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, দেখছো ভাই কিভাবে ব্রাঞ্চ দিছি, এই যে ব্রাঞ্চ কিভাবে দিছি ভাই দেখছো, এই যে ব্রাঞ্চ করে দিছি, কিন্তু এর সাথে কানেকশন করে দিছি, এটার সাথে একটা কানেকশন লাগাই দিছি। এই ব্রাঞ্চিংটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। একই সাথে এখানে এই মাঝখানে মাঝখানে দাগ দিতে হবে, এগুলোকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক, এবং এটা অবশ্যই মার্কিং করে দিতে হবে, ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক ইনশাআল্লাহ অবশ্যই মার্কিং করে দিবা, তাহলে ভালো মার্কস পাবা। ওকে, আর একটা করে নিউক্লিয়াস দিবা, এখানে একটা করে নিউক্লিয়াস, এই হচ্ছে ভাই একটা বেসিক পার্থক্য। ওকে, একটা করে নিউক্লিয়াস দেবো, এখানে কিন্তু ব্রাঞ্চ আছে, রাইট, ব্রাঞ্চিং আছে। এই হচ্ছে আমাদের হৃৎপেশি, এটা হচ্ছে আমাদের চিত্র হৃৎপেশি, চিত্র চিত্র হৃৎপেশি। আচ্ছা, ঐচ্ছিক পেশির বেলায় একটা কাজ করবা, এরকম দাগ দাগ দিয়ে নিবা, ঐচ্ছিক পেশির দাগ থাকে, রেখাঙ্কিত বেশি থাকে, তো দাগ দাগ দিয়ে নিতে পারো, চাইলে সময় থাকলে এটা করতে পারো, পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিতে পারো, লম্বা লম্বা দাগ দিয়ে নিতে পারো। এটা বেলাও দাগ থাকে, লম্বা লম্বা দাগ থাকে মানে, হ্যাঁ, তো এখানে আসলে লম্বা লম্বা দাগ দিয়ে তোমার দাগ এক সময় একটা ভাবে দেয়, এখানে এইভাবে দাগ দিচ্ছে, কোনো সমস্যা নেই, দাগ দিতে পারো তুমি। ঐচ্ছিক পেশি বেলা দাগটা একটু দেখে নিও, দাগটা এভাবে আছে নাকি লম্বা লম্বা আছে, কোনো সমস্যা নেই, দাগ দিতে পারো, চাইলে দিলে ভালো মার্কস তুমি পাবা, কারণ এগুলো রেখা থাকে, দাগ থাকে। জাস্ট একটু বই দেখে নিও ভাইজান, যে তোমার বইয়ের মধ্যে রেখাগুলো কি লম্বা লম্বা দিচ্ছে নাকি পাশাপাশি আড়াআড়ি দিচ্ছে, এটার জন্য কোনো ঝামেলা হবে না, দাগ থাকলে ইনশাল্লাহ হবে। দাগ থাকলে মোটামুটি তোমার রেখাকার বেশি বোঝা যাবে, হ্যাঁ, দাগান্বিত বেশি, রেখাকার বেশি বোঝা যাবে। তাহলে এই হচ্ছে ভাই 3 ধরনের পেশি, আঁকতে কিন্তু খুব কম সময় লাগবে, কিন্তু তুমি অবশ্যই পার্থক্য আসলে তুমি ছবিগুলো ইনশাল্লাহ আঁকার চেষ্টা করবা। ঠিক আছে, বোঝা গেছে কিনা ভাইয়া? তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একদমই লাস্টে চলে আসছি তোমাদের। আচ্ছা, যারা ভার্সিটি টার্গেট, যারা মেডিকেল টার্গেট, তার জন্য বলে দিচ্ছি, মেডি 1700 প্রোমো কোড ইউজ করলে তুমি ইনশাল্লাহ 4300 টাকায় এইচএসসি চলাকালীন সময়ে কোর্সে ভর্তি হতে পারবা। আর যারা ভার্সিটি টার্গেট, তারা টার্গেট ডিউ 5.0 ইনশাল্লাহ ভর্তি যেতে পারো বন্ধু ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ তোমাদের ভার্সিটি প্রিপারেশন বেশ ভালো হবে ইনশাল্লাহ এই একটা কোর্সের সাথে। ওকে, তো আশা করি সবার এই ক্লাসটা ইনশাল্লাহ ভালো লেগেছে। যারা যারা ক্লাসটা করেছো সবাই অবশ্যই একটা করে কমেন্ট জানাবা, এবং যাদের ক্লাসটা পছন্দ হয়েছে অবশ্যই লাইকের মাধ্যমে তুমি এই ক্লাসটার সাথে একটা এঙ্গেজমেন্ট তোমার ইনশাল্লাহ হবে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে ক্লাসটা ইনশাল্লাহ শেয়ার করে দিবা। ভাই একটু দ্রুত পড়াইছি আজকে, কারণ তোমাদের সময় নাই। আমি ক্লাসটা যেহেতু রেডি করছি 25 ব্যাচের জন্য, কালকে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা, সো এই জন্য আমি ফাস্ট পড়াইছি। সো তোমাদের যাদের ক্লাসটা প্রয়োজন হবে, প্রয়োজনে স্লো করে দেখবা, পজ করে দেখবা, যারা খুব ভালো পারো একবার দেখলে হয়ে যায়, তারা ক্লাসটা নর্মাল স্পিডে দেখবা, বা প্রয়োজনে 2x স্পিড দিয়েও দেখতে পারো। তো সবাই ইনশাল্লাহ অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকবে, আর ইনশাল্লাহ তোমাদের সাথে হামিম ভাইয়ের সামনে জার্নিটা ইনশাল্লাহ আরো অনেক ভালো হবে সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই অনেক অনেক ভালো মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।